ওকে, আমরা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর পড়বো। তো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সুবিধা হলো যে সেকশন গুলো বড় বড় থাকে। সো আলাদা খুব বেশি পড়া লাগে না, সেকশন পড়লেই হয়ে যায়। সিআরপিসির এটা একটা বড় সুবিধা। কথা বুঝছেন? সো সিআরপিসির আমরা লেকচার ওয়ানে কি কি বিষয় রেখেছি? আদালত, অর্থাৎ এগুলো দেখেন টোটালি এমসিকিউর পড়া। আদালত এবং তার জুরিসডিকশন বা এখতিয়ার বিষয়ক। গ্রেপ্তার, এটাও কিন্তু একদম এমসিকিউর পড়া। ঘোষণামূলক ঘোষণা এবং ক্রোক, হুলিয়া জারি করা এবং অনুপস্থিতিতে বিচার। তারপর হচ্ছে তল্লাশি। তল্লাশি এরপরে প্রতিরোধমূলক অপরাধ, কিছু কিছু অপরাধ আছে যেগুলো প্রতিরোধ করা হয়, সেই সব বিষয় নিয়ে আমাদের আলোচনা। ফৌজদারি আদালত কত প্রকার আসলে, তো আমি একবারে এটা এক্সপ্লেন করে দিই তাহলে হয়ে যাবে। সেটা কি, আমাদের যদি পরীক্ষায় জিজ্ঞেস করে, সাধারণত প্রথমত মনে রাখবেন এই ধরনের প্রশ্ন এখনকার বাস্তবতা আসাটা খুবই সম্ভাবনা কম। কিন্তু ক্রিমিনাল কোড স্ট্রাকচার না পারলে সিআরপিসি তো পারা যায় না। কথা বুঝছেন? এখন এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, যে কত প্রকার, এর জুরিসডিকশন কি, হ্যান ত্যান হাবি জাবি। কিন্তু তারপরও কিছু বিষয় থাকে, যে বিষয়টা হচ্ছে এরকম যে না পড়লে অপূর্ণতা থেকে যায়, মানে স্ট্রাকচারটা মেনটেন করা হয় না। সেই জন্য এইসব বিষয়গুলো একটু পড়ে রাখতে হয়। আর ইনফ্যাক্ট যা জানেন ওটাই মনে করতে হয় একবার। তো প্রথমত মনে রাখবেন এটা হচ্ছে ধারা, সিআরপিসির ধারা 6 বলা আছে যে ফৌজদারি আদালত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একদম নিজের মতো করে, কোনো বই টইতে অনেক কথাবার্তা আছে, এগুলো নিয়ে পেরেশান হওয়ার দরকার নেই। দুই প্রকার, যেভাবে আমি বলছি এইভাবে একটু খেয়াল রাখবেন। তারপরে দুই প্রকারের মধ্যে কি, একটা হচ্ছে কোর্ট অফ সেশন মানে দায়রা আদালত, দায়রা আদালত। আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ওকে, ভালো কথা। এই দায়রা আদালত আবার, এই দায়রা আদালতে কয় ধরনের বিচারক থাকে সেই ব্যাপারে 9 ধারায় বলা আছে। তো 6 ধারায় আরো কিছু আলোচনা করেছে। ম্যাজিস্ট্রেট আদালত এইটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। এই ম্যাজিস্ট্রেট আদালত আবার কত প্রকার? দুই প্রকার। এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মানে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার দুটো এরিয়াতে ভাগ করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কি করা হয়েছে? দুটো এরিয়াতে ভাগ করা হয়েছে। ওকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুটো এরিয়াতে ভাগ করা হয়েছে। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, একটা সেকেন্ড, এখানে আমার একটু বেশি স্পেস লাগবে। ওকে, তো আমরা দেখবো এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার কয়টা এরিয়াতে ভাগ করা হয়েছে? দুইটা এরিয়াতে ভাগ করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে মহানগরের এবং মহানগরের বাইরে। অত সাব রুল লাগবে না, সাবসেকশন প্রয়োজন নেই এখানে, শুধু সেকশন 6 মনে রাখলে হবে। অর্থাৎ মহানগরের বাইরে এবং মহানগরের ভিতরে, মহানগর এলাকায় বা মহানগর এলাকার বাইরে। অর্থাৎ যেটাকে বলছি আমরা জেলার, একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট এরিয়া। তো মহানগর এলাকার বাইরে যারা আছেন তারা কারা? তাদের হেড যিনি, তাকে আমরা বলছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আমি একটু সংক্ষেপে লেখার জন্য ফরম্যাট ব্যবহার করলাম, সংক্ষেপে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজিএম। তারপরে কে আছে? এই সিজিএম ইনক্লুড অলসো কে? সিজিএম এর মধ্যে কে আছে? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মানে এডিশনাল সিজিএম, তিনিও আছেন। তারপরে কে আছেন? তারপর আছে, তারপরে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরে কে আছেন? এরপরে সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরপরে থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে অন্য নামেও ডাকা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর সেকেন্ড আর থার্ড ক্লাসকে সাধারণত শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। আর মহানগরের ভিতরে, মহানগর এলাকায়, মহানগর এলাকায় যিনি হেড আছেন তাকে বলি সিএমএম। তারপরে সিএমএম অলসো ইনক্লুড এডিশনাল সিএমএম। এরপর হচ্ছে মহানগর এলাকায় সবাই আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সমপর্যায়ে, অর্থাৎ এমএম। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারলাম যে মহানগরে কারা কারা থাকে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আবার তিন ভাগে ভাগ করতে পারবেন। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এদেরকেও আপনি তিন ভাগে ভাগ করতে পারবেন। ঠিক আছে? এরা আছে এন্ট্রি লেভেল হচ্ছে এক্সিকিউটিভ, তারপর এডিশনাল, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সবার উপর আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারপরে কে আছেন? এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম। তারপরে কে আছে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দেখেন এখানে পরীক্ষা অনেক সময় বলে যে এই ম্যাজিস্ট্রেট কারা, কি কি, তারপর বলে এদের নিয়োগ সম্পর্কে বলেন। তো নিয়োগ সম্পর্কে অত ডিটেইলে পড়ার কোনো প্রয়োজন নেই। না, পরীক্ষায় কেন সিজিএম সিএমএম লিখবেন? পরীক্ষায় কি লিখবেন? ফুল টার্ম লিখবেন। এখানে তো আর আমার বোঝানোর জন্য সময় কম, এই জন্য আমি এভাবে লিখতেছি। আপনারা কেন সিজিএম লিখবেন? এভাবে লিখলে কেটে দিবে কিন্তু। তাহলে এখন খেয়াল করে দেখেন, এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার নিয়োগের প্রশ্ন যখন আসে, বইয়ে খাতায় অনেক কিছু লেখা থাকে, অত প্যারা না নিয়ে মনে রাখবেন 10 ধারা অনুসারে সরকার কে দেয়? সরকার। কোথা থেকে দেয়? বিসিএস এর অ্যাডমিন ক্যাডার থেকে দেয়। বিসিএস এর অ্যাডমিন ক্যাডার। বিসিএস এ অনেক ধরনের পরীক্ষা নেয়, পিএসসি অনেক ধরনের পরীক্ষা নেয়, তার মধ্যে বিসিএস একটা পরীক্ষা। তো সেই পরীক্ষার অ্যাডমিন ক্যাডারদের থেকে সরকার সাধারণত এই ধরনের অফিসারদেরকে নিয়োগ দিয়ে থাকে। অনেক সময় এদের পাওয়ার সম্পর্কে বলা হয়, পাওয়ার সম্পর্কে নিজে যা জানেন ওই শিডিউল মিডিউল ঘেটে ঘেটে অত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। নিজে থেকে বানায় বলতে পারবেন না। বানায় মানে কি, যেগুলো আপনার নলেজ আছে। যেমন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি কি কাজ করে টোটাল সিআরপিসি পড়ার পরে কিছু ধারণা হয়েছে না? ওই কাজগুলো লিখে দিবেন, ওই কাজগুলো লিখে দিবেন। যেমন 144, 132, তাই না? আনলফুল অ্যাসেম্বলি, পাবলিক নুইসেন্স, শান্তির শৃঙ্খলা রক্ষা করার জন্য মুসলেখা নিতে পারে, সিকিউরিটি নিতে পারে, এরকম অনেকগুলো ফাংশন দেখবেন। তারপরে পুলিশি হেফাজতে কেউ মারা গেলে ইনকুইস্ট রিপোর্ট করতে পারে, পারবেন না? এইগুলোর জন্য কি, এইগুলোর জন্য আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই। তাহলে যে আমাদের পরীক্ষা আসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এদের পাওয়ার কি, এদের অ্যাপয়েন্টমেন্ট কি, দ্যাটস ইট, শেষ, কাহিনী শেষ। কাহিনী অত জমায় রাখার কোনো সুযোগ নেই, অত মুখস্থ করারও সুযোগ নেই। আর মহানগর এলাকার বাইরে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাচ্ছি, তাদেরও নিয়োগ সম্পর্কে পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে। তাদের নিয়োগ সম্পর্কে বলা আছে সেকশন 11-এ। ওই একই রকম ভাবে মনে রাখবেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেন হচ্ছে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এবং সংবিধানের আর্টিকেল 133 অনুযায়ী যে বিধি আছে সেই বিধি অনুসরণ করে, যে আইন আছে সেই আইন অনুসরণ করে। আর্টিকেল 133 অনুযায়ী নিয়োগের যে বিধিবিধান আছে সেটা সাপেক্ষে প্রেসিডেন্ট নিয়োগ দেন। কোথা থেকে দেন? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে, অর্থাৎ আমরা সংক্ষেপে বলি বিজিএস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বিজিএসসি। যেমন আপনারা পাশ করার পরে বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার হন, যারা জাজ হয় তারা এইটার মেম্বার হয়, এদের থেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট এই এদেরকে নিয়োগ দেন। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। এবার মহানগরের বাইরে যারা আছে সিএমএম, সিএসএম, ও উনাদের নিয়োগ সম্পর্কে বলা আছে কোথায়? সেকশন 18-তে বলা আছে। এবং ওনাদের নিয়োগও হচ্ছে কিন্তু ওই বিজিএসসি থেকেই দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? বিজিএসসি থেকে দেওয়া হয়। ওনাদের নিয়োগও বিজিএস মানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়।
ঠিক আছে, সো নিয়োগ নিয়ে এতটুকু পড়লেই চলবে। আরো অনেক কথা বলা যায়, কোন প্লেসে যাবে, মহানগরে বসবে নাকি মহানগরের বাইরে বসবে, এগুলো কে নির্ধারণ করে দেয়? আপনার জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে প্রেসিডেন্ট করে, কিন্তু কোন জেলায় যাবেন, আপনার প্রমোশন কি হবে, কোথায় যাবেন, কিভাবে যাবেন, এইসব বিষয়ে গভর্নমেন্টের হাত থাকে। ওকে, ওকে, এবার বাকি আছে কে? এবার বাকি আছে হচ্ছে সেকশন 9, দায়রা আদালত। দায়রা আদালতে কয় ধরনের বিচারক থাকে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, এন্ড দেন যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ, এদের নিয়োগের কথা এখানেই বলা আছে। তো আপনার অত সাবসেকশন পড়া লাগবে না, যা সরাসরি বলবেন এদেরও কে নিয়োগ দেন? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোথা থেকে নিয়োগ দেন? বিজিএস থেকে, বিজিএস এর মেম্বারদের থেকে। আর মহানগরের জাজ যখন হবে তখন তার নিয়োগের ব্যাপার যখন আসবে তখন হচ্ছে প্রেসিডেন্টই দেয়। তারপরে হচ্ছে কে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে দেন। আর আর্টিকেল কত? প্রেসিডেন্ট কোন আর্টিকেল ফলো করবেন? 133। এই হচ্ছে এইখানকার নিয়োগের ব্যাপার। ওকে, তাহলে এইখানে ধরেন আপনি যখন বইয়ে পড়বেন অনেক কথা মনে হবে, অনেকগুলো কোশ্চেন এই রিলেটেড আছে, কিন্তু যদি আপনি এইভাবে পড়ে রাখেন, প্যারা নেই, সোজা কথা। এইভাবে পড়ে রাখলে আপনার কোনো প্যারা নেই। এখন আমরা এদের পাওয়ার কিছু জানি। আমাদের যদি বলে যে যে ক্রিমিনাল কোর্টের স্ট্রাকচারটা বলেন এবং এদের ক্ষমতা সম্পর্কে আলোচনা করেন বা শাস্তি দেওয়ার ক্ষমতা সম্পর্কে আলোচনা করেন। আচ্ছা, যদি ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার ক্ষমতার প্রশ্ন আসে কোন সেকশনে চলে যাবেন তখন? ধরেন সিজিএম, সিএমএম বা এমএম, এদের যদি ক্ষমতার প্রশ্ন আসে তখন আপনি কোথায় চলে যাবেন? যখন দণ্ডাদেশের প্রশ্ন আসবে, রাইট, তখন আপনি চলে যাবেন সেকশন 32। 32-এ গিয়ে আপনি বলতে পারবেন না যে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে, সেকেন্ড ক্লাস কি কি দণ্ড দিতে পারে, থার্ড ক্লাস কি কি দণ্ড দিতে পারে। এটা কিন্তু পাওয়ার, এমনকি যদি আপনি এডিশনাল আরো পাওয়ার এক্সপ্লেন করতে চান বলতে পারেন। তো এদেরও তো আরো অনেক ক্ষমতা আছে, যেমন 29-এর বি, 29-এর সি, এইসব জায়গায় কি ক্ষমতা আছে না? আছে তো। তো অত দরকার নেই, জাস্ট 32 লিখতে পারলেই হবে, লেখে তো আর শেষ করা যাবে না, অত দরকার নেই। আবার যদি আমাদের প্রশ্ন করে যে দায়রা আদালতের ক্ষমতা কি, দায়রা আদালত কি ধরনের ক্ষমতা এক্সারসাইজ করতে পারে দণ্ডাদেশ দেওয়ার ক্ষেত্রে, কোন ধারা আসবে? আমরা জানি সেকশন 28-এ বলা আছে পেনাল কোডের অপরাধের বিচার করার ক্ষমতা দায়রা আদালতের আছে। পেনাল কোডের অপরাধের বিচার করার ক্ষমতা দায়রা আদালতের আছে। এবং আমরা জানি যে 31(2) এবং 31 ধারা 3, যদি দায়রা জজ হন তাহলে তিনি, দায়রা জজ হন তাহলে তিনি মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ কত পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন? মৃত্যুদণ্ড। তবে সেই ক্ষেত্রে কি লাগবে? সেই ক্ষেত্রে অনুমোদন লাগবে, হাইকোর্টের অনুমোদন লাগবে, সেটা আলাদা আলোচনা আমরা পরে পড়বো। আবার 31-3 যদি বলি, জয়েন্ট সেশন জাজ, অতিরিক্ত যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজ কি রকম ক্ষমতা আছে? তিনি 10 বছর পর্যন্ত যে কোনো ধরনের কারাদণ্ড দিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে যত পরীক্ষায় প্রশ্ন আসছে যে আদালতের বর্ণনা দেন, আদালতের ক্ষমতা কি, দণ্ডাদেশ দেওয়ার ক্ষমতা কি, এর বাইরে আর কিছু নেই। এই হচ্ছে আপনার পড়া, এটার জন্য আর আলাদা কোনো কিছু প্রয়োজন নেই, একবার দুইবার রিডিং দিয়ে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে ভেঙে ভেঙে তারপর দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় আবার একটু ভেঙে ভেঙে দেওয়া আছে সামারি করে করে আর কি। হ্যাঁ, ডিটেলস এর কোনো প্রয়োজন নেই, একদম এমসিকিউ, মানে এর বাইরে কিচ্ছু নেই। নিয়োগের ব্যাপার, নিয়োগের ব্যাপারে এখানে অনেক কথা আছে, অনেক কথার দরকার আছে? কোনো দরকার নেই, যেভাবে বললাম ওভাবে করে, কারণ অনেক পড়া, আপনাদের অনেক পড়া, বুঝতে হবে যে আপনি কোথায় সময় ব্যয় করবেন। এই জিনিস কি লেখা যায় না পরীক্ষা আসলে? এইটা না পড়ে গেলেও কমন, পড়ে গেলেও কমন, এইগুলোর জন্য কি করতে হবে না, এইসবের জন্য সময় নষ্ট করা যাবে না। এই সময়টা প্রয়োজনে আমি অন্য জায়গায় দেবো। কথা বুঝতে পারছেন? এবার আসেন বিশেষ ম্যাজিস্ট্রেটকে। বিশেষ ম্যাজিস্ট্রেটের ধারাটা বেশ বড়, কিন্তু আপনি অত বড় করে পড়বেন না, সহজভাবে মনে রাখবেন। যদি
যে কোনো ব্যক্তি, অথবা যে কোনো ব্যক্তি বলতে বোঝাবে যার জুরিডিকশন কি, যার ক্ষমতা কার নিচে নন, নট বিলো দ্য র্যাঙ্ক অফ এএসপি, এমন কোন ব্যক্তিকে কি দেওয়া যায়, এমন কোন ব্যক্তিকে কি দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই লিখবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাতের সুযোগ আছে ওখানে। সিআরপিসি তো বেত্রাঘাত নিষিদ্ধ না, পেনাল কোডে দেওয়া নেই। তাহলে গভর্নমেন্ট যদি তাকে ক্ষমতা দেয় এবং যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায়, তবে যে কোনো ব্যক্তি বলতে কিন্তু তার র্যাঙ্ক এএসপির নিচে আসবে না, অর্থাৎ ওই যে বিসিএস ক্যাডারদের মধ্যেই দেয়, তখন তাকে আমরা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলবো। আবার যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কোনো বিশেষ ক্ষমতা দেওয়া হয়, তখন তাকে কি বলবো? স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হয়, তাকে বলবো স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটার জন্য আর আলাদা কোনো পড়া প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, যে অপরাধগুলোর শাস্তি মৃত্যুদণ্ড নয়, এই সেকশনটা আমরা একটু বুঝে পড়ি। হ্যাঁ, জানি এতদিনে নিশ্চয় আপনাদের একটু আহ কিছুটা হলো তো জ্ঞান বৃদ্ধি পাওয়ার কথা। খেয়াল করে দেখেন, বলছে 29-এর সি আর কি। হ্যাঁ, এখানে খেয়াল রাখবেন যে সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে, গভর্নমেন্ট, আর মনে রাখবেন যখনই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কোনো ক্ষমতা দেওয়া হয়, সরকার কার সাথে আলোচনা করবে? হাইকোর্টের সাথে। যখনই এরকম কোনো ক্ষমতা দেওয়ার প্রশ্ন আসবে, মনে রাখবেন সরকার হাইকোর্টের সাথে আলোচনা করে নেবে। তো আলোচনা করে বলছে কাকে? বলছে একজন সিএমএম কে বা সিজিএম কে বা এডিশনাল সিজিএম কে, এডিশনাল সিএমএম নাই কিন্তু, এডিশনাল সিজিএম কে ক্ষমতা দিতে পারে। কি দিতে পারে? মৃত্যুদণ্ড নয়, মৃত্যুদণ্ড নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। এটা কি দণ্ড দেওয়ার ক্ষমতা নাকি বিচার করার ক্ষমতা? বলেন তো কি লিখলাম? অর্পণ করতে পারেন, বিচার করার ক্ষমতা। একই রকম ক্ষমতা, তবে একটু শাস্তি কম হবে। কাদের কথা বলছে? বলছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সরকার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, অথবা মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যে সমস্ত অপরাধের শাস্তি 10 বছরের অধিক নয়, 10 বছরের অধিক নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা কাকে দিতে পারে? এই ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিতে পারেন। তো মনে রাখবেন, সিআরপিসির ক্ষেত্রে মনে রাখবেন যে বিচার করার ক্ষমতা আর দণ্ড দেওয়ার ক্ষমতা এক না। বিচার যে কেউ যে কোনো কিছু দায়িত্ব আদালত দিতে পারে, কিন্তু দণ্ড দেওয়ার ক্ষমতা কিন্তু ভিন্ন হতে পারে। ওকে, এখন খেয়াল করে দেখেন, এই যে বিচার করার ক্ষমতা, যখন বিচারিক ক্ষমতা দিল, তখন তার দণ্ড দেওয়ার ক্ষমতা কোথায় দিয়েছে? 29-এর সিতে বিচার করার ক্ষমতা দিয়েছে। আর 29-এর সিতে যেই সমস্ত ম্যাজিস্ট্রেটকে ক্ষমতায়ন করা হয়েছে, সেই সমস্ত ম্যাজিস্ট্রেট যেই যত বড় অপরাধেরই বিচার করুক না কেন, তিনি বিচার করে শাস্তি দিতে পারেন সর্বোচ্চ 7 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 33-এর এ অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত। কথা বুঝতে পারছেন? আর প্রশ্ন হতে পারে, ভাই এর থেকে যদি আমি বেশি দণ্ড দিতে চাই তাহলে কি করব? যদি আমি এর থেকে বেশি দণ্ড দিতে চাই তাহলে আমি কি করব? তাহলে আমি উচ্চ আদালতে পাঠিয়ে দেব, আমার যে আমি যেই কোর্টের সাবঅর্ডিনেট সেই কোর্টের কাছে পাঠিয়ে দেব। যদি বেশি দণ্ড দেওয়ার, ম্যাজিস্ট্রেট কোর্ট যদি বেশি দণ্ড দিতে চায়, তাহলে 349 অনুযায়ী সে দায়রা আদালতের কাছে পাঠিয়ে দেবে। কার কাছে পাঠিয়ে দিবে? 349 অনুযায়ী সে দায়রা আদালতের কাছে পাঠিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? বেশি দণ্ড দিতে চাইলে
কারণ তার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এখন আপনাদের বলতে পারেন যে ভাই এরকম কেন হলো, যে একটা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ব্যতীত অন্য যে কোনো এত বড় অপরাধের সাজা, ধরেন যে অপরাধের সাজা লাইফ টাইম হয়, সেই অপরাধের বিচার করে 7 বছর কারাদণ্ড দেওয়াটা কি জাস্টিফায়েবল হয়? আচ্ছা ধরেন আপনি অনেক মামলায় দেখবেন যে ডাকাতদের বিচার করার পরে 5 বছর, 6 বছর, 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডের মেয়াদ যাবজ্জীবন থাকলেই যে যাবজ্জীবন দিতে হবে এমন কোনো শর্ত আছে? কারাদণ্ডের মেয়াদ 10 বছর থাকলেই যে 10 বছর দিতে হবে এমন কোনো শর্ত আছে? নেই তো। তাহলে আদালত যদি বিচার করে মনে করে যে এখানে 7 বছর কারাদণ্ড দিলেই যথেষ্ট বা 5 বছর দিলেই যথেষ্ট, তাহলে তিনি বিচার করবেন এবং 33-এর অনুযায়ী শাস্তি দিয়ে দেবেন। কিন্তু যদি মনে করেন না যথেষ্ট না, এর আরো শাস্তি দিতে হবে, তখন আর এক কোর্টে পাঠিয়ে দেবেন, উচ্চ আদালতে পাঠিয়ে দেবেন। এটা কেন করে তাহলে? অনেক সময় দেখবেন আমাদের অনেক জাজ স্যাররা থাকেন, তারা অনেক সিনিয়র হয়ে যান, সিজিএম সিএমএম থাকেন, অনেক সিনিয়র হয়ে যান। তো তাদের অনেক সময় দেখা পদোন্নতি দেওয়াটাও হয় না ঠিক মতো, কারণ ওটা তো একটা অফিসিয়াল ডিসিশনের ব্যাপার। তখন সরকার চাইলে তাদেরকে এইভাবে কি কাজে লাগাতে পারে না? তারা দেখা যায় যে একজন সেশন জাজের সমান বিচারিক ক্ষমতা রাখে, যোগ্যতা আছে, তো তাদেরকে দিয়ে মামলার জট কমিয়ে ফেলা যায় না? অথবা সরকার বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে দেখবেন এরকম ট্রাইব্যুনাল করে, বিশেষ আদালত করে, ট্রাইব্যুনাল না তো বিশেষ আদালত করে। যেমন ধরেন খালেদা জিয়ার মামলা এরকম একটা বিশেষ আদালতে করেছিল, তো এরকম করতে পারে। ওকে, আচ্ছা যদি এইখানে ম্যাজিস্ট্রেট 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেয়, তাহলে আপিল কার কাছে? যদি পরীক্ষায় প্রশ্ন করে যে 33-এর এতে 7 বছর কারাদণ্ড দিয়েছে, আপিল কোথায় করবে? মনে রাখবেন আপিল কিন্তু দায়রা জজেই হবে। কেন আপিল দায়রা জজে যাবে কেন? কারণ কারণ কি? আপিলের বিধান কোথায় আছে? ম্যাজিস্ট্রেট থেকে। না, যে ক্ষেত্রে 400, খেয়াল করে দেখেন, এখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এখানে কি কোনো সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আছে? এখানে সবাই কি, এখানে যারা বিচার করতে তারা কি সবাই ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? সবাই ফার্স্ট ক্লাস স্ট্যাটাস কিন্তু। তো 408-এ বলা আছে কি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে আপিল কার কাছে যাবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে আপিল কার কাছে যাবে? সেশন জাজের কাছে যাবে। এবার বুঝতে পেরেছেন? এখানে কি বলা আছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দণ্ড সেন্টেন্স 5 বছর হইলে এর কাছে, 7 বছর হইলে আরেকজনের কাছে বলা আছে? এরকম কিছু বলা নেই। শুধু বলেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে। তার মানে সে যেই বিচারই করুক সেটার এগেনস্টে আপনি আপিল কার কাছে যাবেন? আপনি নিয়ে যাবেন দায়রার কাছে। ওকে, সো অনেক সময় টেকনিক্যাল কোয়েশ্চেন দিতে পারে, দিলে পারবেন ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নেই। অলরেডি আপনারা জানেন যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের পাওয়ার কত, সাধারণভাবে তার পাওয়ার কত, 5 বছর। সে সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে, 10,000 টাকা জরিমানা, বেত্রাঘাত করতে পারে। দ্বিতীয় শ্রেণীর 3 বছর, দ্বিতীয় শ্রেণীর 3 বছর। তারপরে নিঃসঙ্গ কারাবাস, 347 দায়রা আদালতের ক্ষেত্রে। অত অত পড়ার দরকার নেই, বললামই তো, এত উস্তাদি এখন দরকার নেই। যেটা আসবে না পরীক্ষায় এই মুহূর্তে সেটা প্রয়োজন নেই, ওটা দায়রা আদালতের হিসাব। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পাওয়ার দিতে পারে খেয়াল করে দেখেন, এইগুলো আর কি। আচ্ছা, একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে শাস্তি প্রদান করার নিয়ম কি হবে? একই মামলায় বেত্রাঘাত লিখবেন, সমস্যা কি? বেত্রাঘাত কি রিপিল হয়ে গেছে নাকি? বেত্রাঘাত কি রিপিল্ড হয়েছে, অমিটেড হয়েছে, এরকম কোন বিধান কোথাও পেয়েছেন সিআরপিসির ক্ষেত্রে? তো আপনাদের এত কনফিউশন কেন আসতেছে? প্রচলন নেই, কিন্তু আইনে আছে এখন, আর পেনাল কোডে বলা নেই। তো আমরা তো পেনাল কোড পড়তেছি না, আমরা পড়তেছি সিআরপিসি। আচ্ছা, যদি পরীক্ষায় হুট করে দেখলেন একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে শাস্তি কি হবে, হঠাৎ করে কিন্তু আসলে আপনি, আরে এইটা কোথা থেকে আসলো? একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধ করলে আপনার মনে হবে মনে হয় চার্জের থেকে আসছে, তাই না? যে পড়বে না তার কাছে কি মনে হবে? একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধ, মনে হবে মনে হয় চার্জ লিখতে বলেছে।
কিন্তু আসলে এটা চার্জ না, এটা হচ্ছে 35 ধারা। 35 ধারা কেন? কারণ কি খেয়াল করে দেখেন, অনেক সময় এমন হয় যে একই ব্যক্তির বিরুদ্ধে আমরা অনেকগুলো এলিগেশন নিয়ে আসি না। ধরেন সে গ্রিভিয়াস হার্ট করেছে, ধরেন সে কি বলা যায় যে রবারি করেছে, একাধিক চার্জ আসতে পারে, বা কোনো মেয়ে শ্লীলতাহানি করেছে। সো তার মানে একাধিক চার্জ ওই ব্যক্তির বিরুদ্ধে আসতে পারে, রাইট? তাহলে একাধিক চার্জ যদি আসে, তাহলে গ্রিভিয়াস হার্টের সাধারণত শাস্তি কত? 7 ইয়ার্স। আর রবারির শাস্তি কত? আমরা ধরে নিলাম 7 ইয়ার্স, এদের ম্যাক্সিমাম কত হতে পারে? 10 ইয়ার্স। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 234 আসবে তো হচ্ছে আপনার কিসের জন্য? আসবে হচ্ছে চার্জের। এখানে তো আমরা চার্জের কথা বলছি না, এখানে দণ্ডাদেশ দেওয়া হয়ে গেছে। আমাদের কি বলছে? একই মামলায় ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হলে যেই শাস্তি প্রদান করতে হবে, এখানে কি বলছে? পেনাল্টি। এখানে কি চার্জ নিয়ে আসা হবে সেটা কি বলেছে? তো গুলানোর কারণ নেই, তো কখনোই গুলাবে। তাহলে খেয়াল করে দেখেন, এই ব্যক্তির বিরুদ্ধে গ্রিভিয়াস হার্টের চার্জ এবং রবারির চার্জ আসছে, এবং এই ব্যক্তির বিচার কোন আদালতে হবে বলেন তো? 7 ইয়ার্স আর 10 ইয়ার্স আছে। যখন এরকম দণ্ডাদেশ থাকে তখন কোন আদালতে এই বিচার হওয়ার কথা? কে বলতে পারে? এই মামলার বিচারটা কোন আদালতে হওয়ার কথা? 7 আর 10 বছর ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম 10, তাহলে ম্যাক্সিমাম 10 হলে কার কাছে যাবে? জয়েন্ট সেশন জাজ। ম্যাক্সিমাম 10 মানে জয়েন্ট সেশন জাজ। তাহলে জয়েন্ট সেশন জাজ বিচার করলেন। এখন প্রশ্ন হচ্ছে, জয়েন্ট সেশন জাজ দুটো অপরাধী প্রমাণিত হয়েছে ওই অপরাধীর বিরুদ্ধে, দুটোই প্রমাণিত হয়েছে। তাহলে জয়েন্ট সেশন জাজের ক্ষমতা আছে 10 বছর কারাদণ্ড দেওয়া প্লাস 7 বছর দেওয়া। বলছে একই ট্রায়ালে যদি একই ব্যক্তির যদি একাধিক মামলার বিচার হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কারাদণ্ড যুক্ত করার পরে যদি তা 14 বছরের বেশি হয়ে যায়, কত বছরের বেশি? 14 বছরের বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই 14 বছর দিতে হবে। অর্থাৎ এমন ভাবে তিনি সমন্বয় করবেন যেন এটা কি 14 বছরের বেশি না হয়, কারাদণ্ড কি হয় 14 বছরের বেশি না হয়। এইটা খেয়াল রাখবেন জয়েন্ট সেশন জাজ। তার মানে অনেকগুলো অপরাধের বিচার যখন একটা ট্রায়ালে হবে কোন অপরাধী, এবং জাজ সাহেব যখন বিচার করে রায় দেবেন, তখন তিনি খেয়াল রাখবেন। তাহলে এই ক্ষেত্রে তিনি হাইয়েস্ট কত বছর দিতে পারবেন? এই দুটো ব্যালেন্স করে তিনি 14 বছর করতে পারবেন, কিন্তু 17 বছর দিতে পারবেন না। আচ্ছা, এইখানে ধরেন তার কারাদণ্ড দিল 7 বছর, আর এইখানে কারাদণ্ড দিল 5 বছর। দেওয়া যাবে নাকি যাবে না বলেন তো? দেওয়া যাবে? যাবে। তাহলে 7, একটাতে 7, একটাতে 5, টোটাল কত হলো? 12 বছর। এখন প্রশ্ন হচ্ছে আপিলের বিধান তাহলে কি হবে? নেক্সট যে কোশ্চেন আসে সেটা হচ্ছে আপিলের বিধান তাহলে কি হবে? একটাতে 7, একটাতে 5, তাহলে কি? আমরা জানি যে জয়েন্ট সেশন জাজের আপিলের বিধান দেওয়া আছে 408-এ, সেকশন 408-এ বলা আছে জয়েন্ট সেশন জাজের কারাদণ্ড যদি 5 বছরের মধ্যে থাকে, তাহলে যাবে কত? 5 বছর হইলে কার কাছে যাবে? ডিস্ট্রিক্ট কি বলে, সেশন জাজ। আর 5 বছর উপরে গেলে কার কাছে যাবে? 5 বছর উপরে গেলে যাবে হচ্ছে হাইকোর্ট ডিভিশন, তাই না? এখন একটাতে 7, একটাতে 5, তাহলে কি এই ভদ্রলোক দুইটা আপিল করবে? আপনাদের কাছে কি মনে হয়? এই ভদ্রলোক কি দুইটা আপিল করবে না একটা আপিল করবে? আপিল কয়টা করাবেন? আপিল একটাই হবে। তাহলে দুটোকে দুটোকে কি করতে হবে? দুটোকে দুইটা শাস্তিকে এখন কয়টা শাস্তি ধরতে হবে বলেন তো? এই দুইটা শাস্তিকে কয়টা শাস্তি ধরবেন? একটা। এবার দুটো শাস্তিকে যদি একটা ধরি, তাহলে আপিল কার কাছে যাবে বলেন? এবার আপিল কার কাছে যাবে? হাইকোর্টের কাছে। শুনেন, এখানে প্রবলেম দিলে পারবেন? এখন এখন যদি প্রবলেম দেয় পারবেন? এখানে কিন্তু যথেষ্ট একটা প্রবলেম করা যায়, অনেক পেশায় প্রবলেম করা যায়। কথা বুঝছেন যে আপিল কোথায় যাবে সবকিছু মিলায় করতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। প্রথমত মনে রাখবেন, সেভারাল অফেন্সের বিচার যখন হয়ে দণ্ড দেওয়ার প্রশ্ন আসবে, তখন জয়েন্ট সেশন জাজ হলে 14 বছরের বেশি দিতে পারবে না। আর তখন যদি এমন হয় যে কোন একটা অপরাধে 7 বছর দিয়েছে, কোন একটা অপরাধে 5 বছর দিয়েছে, তখন প্রশ্ন করলো আপিলটা কার কাছে যাবে, তখন আপনি বলবেন দুটোকে এক জায়গায় যোগ করে 12 বছর ধরতে হবে। আর 408 অনুযায়ী 5 বছর অধিক কারাদণ্ড হলে হাইকোর্টে যায়, সুতরাং আপিল যাবে হাইকোর্টে। কাহিনী শেষ, কঠিন কিছু না। আচ্ছা বলেন তো, 35 ধারায় আমরা জয়েন্ট সেশন জাজের একাধিক অপরাধের বিচারের ক্ষেত্রে শাস্তি দেওয়ার বিধানটা দেখলাম।
কিন্তু যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে নিয়ম কি হবে? ম্যাজিস্ট্রেট হইলে মনে রাখবেন 2 গুণ। কয় গুণ? লিখে রাখেন 2 গুণ। ম্যাজিস্ট্রেট যা শাস্তি দিতে পারে তার কয় গুণ হবে? 2 গুণ। 2 গুণের বেশি পারবে না। তাহলে বলেন একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তিনি কোন অপরাধের বিচার করতেছেন, একটা অপরাধের শাস্তি হয় 2 বছর, একটা অপরাধের শাস্তি হয় 5 বছর, একটা অপরাধের শাস্তি হয় ধরেন 3 বছর, একটা অপরাধের শাস্তি হয় 2 বছর, মানে সিরিজ অফ অফেন্স করেছে, একটা বিচার হচ্ছে। তাহলে এগুলো কি 5 আর 3 8 10 11 12 বছর দিতে পারবে? তিনি যখন কনভিকশন দেবে প্রত্যেকটাতেই তিনি কনভিক্টেড হয়েছে, এভাবে দিতে পারবেন না। তিনি সর্বোচ্চ কত দিতে পারবেন? 10। সেক্ষেত্রে 10। এবং এই ক্ষেত্রে আপিল কার কাছে যাবে বলেন তো? এবার দেখি পারেন কিনা। এবার তো 10 বছর হইলো, আপিল কার কাছে যাবে? সবগুলো মিলে একটা অপরাধ ধরা হবে, কিন্তু আপিল কার কাছে যাবে? খেয়াল রাখবেন ম্যাজিস্ট্রেট থেকে কিন্তু যতই দণ্ড দিক, আপিল কার কাছে? এই যে দেখেন কতজন ভুল করতেছে। আপিল সবসময় দায়রা। একটু আগে কি শিখাইলাম যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি হয়, তাহলে সবসময় কার কাছে যাবে? দায়রা। অলওয়েজ। কারণ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে বলা হয় নাই কয় বছর কি, একমাত্র জয়েন্ট সেশন জাজের ক্ষেত্রে বলা আছে কয় বছরের হিসাব। মনে থাকবে এটা, একমাত্র জয়েন্ট সেশনের ক্ষেত্রে হিসাব বলা আছে, আর এদের ক্ষেত্রে কোনো হিসাব নাই। যাই দেবে সরাসরি আপিল ওখানে যাবে। এবার দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কয় বছর পারবে? 3 বছর তার ক্ষমতা, 2 গুণ দিলে কত? 6 বছর। বলেন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যাই দিক, এটা থেকে আপিল কার কাছে যাবে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু 407। এখানেও বলা আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণী থেকে সিজিএম এর কাছে যাবে। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর থেকে কার কাছে যাবে? সিজিএম এর কাছে যাবে। ওকে, ওকে, ভেরি গুড, সবাই পারছেন। আচ্ছা বলেন তো 35-এ কি সেশন জাজ নিয়ে কোনো কথা বলেছে? সেশন জাজ নিয়ে বলে নাই। কারণ কি বলেন তো? কারণ কি? সেশন জাজের পাওয়ার কত? একটা জাজ মৃত্যুদণ্ডবন্দি দিতে পারে, তাহলে সেশন জাজ কি চাইলে কারোর 100 বছর কারাদণ্ড দিতে পারে? সেশন জাজ চাইলে কি কারোর 100 বছর এমন অপরাধ করেছে, মনে করেন 10টা অপরাধ করেছে, 10টি অপরাধ করেছে, তার মধ্যে 5টিতে খুন আছে, মার্ডার আছে, তো তারে যোগ করে করে 100 দেওয়া যায় না? 100 বছরও কারাদণ্ড দিতে পারে। তো এইখানে নিয়ম নাই। কথা বোঝা গেল? ওকে, ভেরি গুড, সবাই পারছেন। এবার রেওয়াতের বিষয় খেয়াল করেন। ওকে, রেওয়াতের বিষয় হচ্ছে কোথায় আছে? 35-এর এতে মনে রাখবেন। মৃত্যুদণ্ড ব্যতীত, মৃত্যুদণ্ড ব্যতীত আপনার কারাগারে যেই কয়দিন থাকবেন, জেল হেফাজতে, সোজা কথা হলো জেল হাজতে, মৃত্যুদণ্ড ব্যতীত জেল হাজতে যতদিন থাকবেন ওই দিনগুলো কি হবে? মূল কারাদণ্ডের সাথে বাদ যাবে। এটা অনেক সময় প্রবলেম দিয়ে দেয়, কিন্তু খুবই সহজ। মনে করেন এক্স কে আজকে গ্রেপ্তার করে জেল হাজতে রেখেছে এবং তার বিচার চলতেছে, এবং সে অলরেডি 5 বছর জেল হাজতে রয়েছে, অর্থাৎ হাজতে আছে কতদিনের জন্য? 5 বছর। বিচার হওয়ার আগ পর্যন্ত যে কোনো আসামি যখন কারাগারে থাকে তখন কি তাকে বলতে হবে যে তিনি কারাদণ্ডপ্রাপ্ত আসামি, নাকি বলতে হবে তিনি কারা হেফাজতে আছে? কারা হেফাজতে আছে। ওকে, আচ্ছা, তার আজকে বিচার হয়ে 5 বছরের জায়গায় তার কারাদণ্ড হয়েছে 10 বছর। তার কারাদণ্ড হয়েছে 10 বছর। এখন প্রশ্ন হচ্ছে তিনি অলরেডি কারাগারে আছে 5 বছর আর বিচার হয়েছে 10 বছর, তার এখন আর বাকি কয় বছর খাটতে হবে? 5 বছর বিয়োগ করে 5 বছর খাটতে হবে, কাহিনী শেষ। আচ্ছা, ভালো কথা, আর 5 বছর খাটলেই হয়ে যাবে। ওকে, গ্রেট। আচ্ছা, যদি এমন হয় তার তিনি অলরেডি অলরেডি কারাগারে আছে 5 বছর আর তার কারাদণ্ড হয়েছে 4 বছর, তাহলে এখন কি হবে? সে তো অলরেডি কারা হেফাজতে আছে 5 বছর আর তার নতুন করে কারাদণ্ড হলো, আজকে কারাদণ্ড হয়েছে মাত্র 4 বছর। তাহলে তাকে কি করতে হবে? তাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। এমনকি তার যদি কোনো জরিমানা থাকে এই একটা জায়গায়, যেখানে কি করা হচ্ছে, ফাইন মওকুফ করে দেওয়া হবে। জরিমানা থাকলো এখানে কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, ভেরি গুড, আপনারা তো অনেক ভালো পড়া দেখছি, সিআরপিসি তে রেসপন্স অনেক হাই। এখন প্রশ্ন হচ্ছে যদি প্রবলেম এমন দেয় যে তার 4 বছর কারাদণ্ড হয়েছে, খেয়াল করেন
4 বছর কারাদণ্ড হয়েছে, তিনি 2 বছর কারা হেফাজতে ছিলেন, আর 1 বছর 2 বছর তিনি হচ্ছে জামিনে আছেন। এখন আপনাকে হিসাব বের করতে বললো, কি হিসাব বের করবেন? 4 বছর কারাদণ্ড হয়েছে, 2 বছর কারা হেফাজতে ছিলেন, আর 2 বছর জামিনে আছেন। এখন কি হবে? তাকে কত বছর খাটতে হবে? খাটা লাগবে নাকি লাগবে না? তাকে কিন্তু এখনো 2 বছর খাটতে হবে, এখনো 2 বছর খাটতে হবে, লাগবে। কারণ জামিনে থাকলে এটা কি, এটা আমলে নেওয়া হবে না, জামিনে থাকলে আমলে নেওয়া হবে না। আচ্ছা, এবার আসেন। ওকে, এবার আসেন। এবার যদি পরীক্ষা এমন একটা প্রশ্ন করে যে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তাহলে তিনি রেওয়াত পাবেন কিনা? পরীক্ষা ছোট্ট করে দিয়ে দিল যে একজন ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি রেওয়াত পাবেন, এরকম দিয়ে দিতে পারে একজন ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি রেওয়াত পাবেন কিনা? উত্তর হচ্ছে নো। কেন? এই যে আতাউর মিদা ভার্সেস এই মামলায় বলে দেওয়া হয়েছে, কারণ যাবজ্জীবনকে এখন কি করা যায়, যাবজ্জীবনকে কি করে ব্যাখ্যা করেছে আদালত, আপিল বিভাগ কি ব্যাখ্যা করেছে, যে যাবজ্জীবন হচ্ছে সাধারণত যাবজ্জীবন, শুনেন, যদি পরীক্ষায় আসে যে কারো যাবজ্জীবন দিলে তিনি রেওয়াত পাবেন কিনা, যদি এই প্রশ্ন করে যাবজ্জীবন দিলে রেওয়াত পাবেন কিনা, আপনাদের উত্তর কি, পাবেন নাকি পাবেন না? যাবজ্জীবন দিলে রেওয়াত পাবেন, 35-এর এ অনুযায়ী যাবজ্জীবন দিলে রেওয়াত পাবেন। সেই ক্ষেত্রে যাবজ্জীবন কত বছর ধরে নিতে হবে, কত বছর ধরে নিতে হবে? সেই ক্ষেত্রে যাবজ্জীবনকে ধরে নিতে হবে 30 বছর। কত বছর? 30 বছর। এখানে কিন্তু সুন্দর একটা কোশ্চেন করা যায়, 30 বছর ধরে নিতে হবে। কিন্তু আদালত যদি বলে দেয় যে এই ভদ্রলোকের আমৃত্যু কারাদণ্ড, আমৃত্যু, অর্থাৎ আমরা জানি যাবজ্জীবনকে এখন আমৃত্যুতে কনভার্ট করা যায়, আদালত যদি বলে দেয় তাহলে যাবজ্জীবন আমৃত্যু হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি রেওয়াত পাবেন? সেই ক্ষেত্রে রেওয়াত পাবেন না। কারণ কি, তিনি তো জেলেই থাকতে হবে বাকি সময়টা, তাহলে রেওয়াত দিয়ে লাভটা কি? কমন সেন্স কিন্তু এখানে এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, তাকে তো জেলের মধ্যেই আমৃত্যু থাকতে হবে। তাহলে রেওয়াত মানে কি, যে তার একটা সুবিধা দেওয়া, কম খেটে বের হয়ে আসা, তাই না? কম খেটে বের হয়ে আসা। ওকে, গ্রেট, পারবেন। এখন যদি 35-এর এ নিয়ে পেঁচায় টেচায় যেই কায়দাই করে প্রশ্ন দিক, পারা যাবে? প্রবলেম যদি দেয় 35, এই যে 35-এর এ পেঁচায় টেচায় যেভাবেই দিক, কারণ এগুলো মুখস্থ করার কিছু না, এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার বিষয়। ওকে, গ্রেট। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট কি কারাদণ্ড দিতে পারে? 33টা এমনি একবার একটু পড়ে রাখেন। জরিমানা অনাদায়ে কারাদণ্ড দেওয়ার বিধান কি? পেনাল কোড এবং সিআরপিসি মিলিয়ে যদি পড়ি তাহলে আমরা জানি, যদি কারাদণ্ড 1/4, ঠিক আছে, আর যেখানে কারাদণ্ডের হিসাব থাকে না, যেখানে কারাদণ্ডের হিসাব থাকে না, সেখানে কি অর্থদণ্ড অনুযায়ী কি পেনাল কোডের 67 ধারা অনুসরণ করা হয়। এটা খুবই সহজ একটা বিষয়, দেখে রাখেন, একবার একটু জাস্ট দেখে রাখেন। আচ্ছা, কিভাবে আটক করা হয়, কিভাবে আটক করা হয় যদি পরীক্ষা আসে, গ্রেপ্তার কিভাবে করা হয়? 46, গ্রেপ্তার মুখের কথার দ্বারা, ঠিক আছে, অর্থাৎ বলতে পারে যে আপনি স্পর্শ করে, তাকে আটক করে, তাকে আত্মসমর্পণের কথা বলে, ঠিক আছে, এইভাবে একজন গ্রেপ্তার হতে পারে, স্পর্শ করে। আর যদি গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ করে, তাহলে যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতা এক্সারসাইজ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, গ্রেপ্তার করতে গিয়ে কি কাউকে মৃত্যু ঘটানো যায়? পরীক্ষায় প্রশ্ন দিল যে গ্রেপ্তার করতে গিয়ে কাউকে মৃত্যু ঘটানো যায়, তখন বলবেন যে সাধারণত যায় না। প্রথমে কি বলবেন? সাধারণত যায় না, তবে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হলে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে, ঠিক আছে, মৃত্যু ঘটানো যেতে পারে। ভেরি গুড, এখানে একটা নোট দিয়ে সংক্ষেপে বলা আছে। ওকে, গ্রেপ্তার করার ক্ষেত্রে পদ্ধতি কি হবে? একবার পড়বেন, একবার, শুধু একটু মনে রাখবেন 47, 48 এই ধারাগুলোতে গ্রেপ্তার করার পদ্ধতি, একবার রিডিং দিতে পারবেন না, এত গুরুত্বপূর্ণ না, এত গুরুত্বপূর্ণ না, তাহলে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট একবার পড়তে বলেছি, মনে রাখবেন একবার পড়বেন। আর নিজে বানায় লিখবেন পরীক্ষা আসলে, শুধু 47, 48, 49 আছে, 46-এর পরেই আছে, আরো সহজ করে দিই, 46টা এমনিতেই পারেন আপনারা, শুধু আর কিচ্ছু পড়বেন না, একবার শুধু রিডিং দেবেন। কেমন? যেমন ধরেন, এটা সহজ, এই কারণে আমি বলছি একবার রিডিং দিয়ে গেলেই পারবেন। যদি আসে যে গ্রেপ্তার করার পদ্ধতি কি, বলবেন যে যেই স্থানে, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত অফিসার যাকে গ্রেপ্তার করতে যাবেন, তিনি, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি যেখানে থাকবেন সেখানে প্রবেশ করতে পারবেন, যদি সেখানে নিজেকে আবদ্ধ করে রাখে সেখানে ভেঙে প্রবেশ করতে পারবেন,
ঠিক আছে। আবার যদি যারা গ্রেপ্তার করতে গেলেন তারা যদি আটকপ্রাপ্ত হয়ে যায়, তারা তারা নিজেকে মুক্ত করার জন্য ওই দরজা জানলা ভেঙে বের হয়ে আসতে পারবে, এসব কথাবার্তা বলা আছে। হ্যাঁ, তবে এখানে যদি পদ্মানশীল মহিলা টহিলারা থাকে তাহলে তাকে আগে সরে যেতে বলবে। এগুলো কমন কমন বাট খুবই ইম্পর্টেন্ট আর কি, যে কয়টি ক্ষেত্রে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। কয়টি ক্ষেত্রে? এই 9টি ক্ষেত্রে। এই 9টা ক্ষেত্রে হ্যাঁ ভালো করে একটু মুখস্থ রাখবেন আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে সিপসো ডেরা, এটা দিয়ে মুখস্থ রাখতে পারেন, আর কিছুই না। প্যারা নেওয়া যাবে না। হ্যাঁ, অনেক বেশি রিল্যাক্স থাকতে হবে, নিজেকে বুঝাইতে হবে। এখানে লাইন বাই লাইন সুন্দর করে মুখস্থ করবেন কোনো দরকার নেই। অর্থাৎ যদি কেউ আমলযোগ্য অপরাধ করে, কগনিজেবল অপরাধ করে, যদি কারোর কাছে ঘর বাড়ি ভাঙার যন্ত্রপাতি পাওয়া যায়, যদি যাকে ঘোষিত অপরাধী, প্রোক্লেম মানে ঘোষিত অপরাধী, যার কাছে চুরাই মাল পাওয়া যায়, স্টোলেন প্রপার্টি, যিনি সরকারি কাজে বাধা দেন, অবস্ট্রাকশন, যিনি আর্মি নেভি এয়ারফোর্স মানে সামরিক বাহিনী থেকে পালিয়েছেন, ডিজার্টার, যিনি দেশের বাইরে অপরাধ করেছেন, এক্সট্রাডিশন, যিনি শর্ত মেনে মুক্তি পেয়েছেন কিন্তু শর্ত ভঙ্গ করেছেন, শর্ত মেনে মুক্তি পেয়েছেন কিন্তু শর্ত ভঙ্গ করেছেন। আর একটা হচ্ছে যদি অন্য কোনো অফিসার আপনাকে কি করে, অনুরোধ করে, অন্য কোনো অফিসার আপনাকে অনুরোধ করে, তাহলে কি হবে? পারবেন আশা করা যায়। হ্যাঁ, ওকে। আর যদি অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে এইখানে আমাদের অ্যাপিলেট ডিভিশনের একটা অবজারভেশন আছে, পারবেন? এই যে রুবেল কিলিং কেস, ব্লাস ভার্সেস বাংলাদেশ, কিছু সুবিধার কথা বলা হয়েছে, নিজে নিজে। আচ্ছা, আমি এটা দিয়ে দিব না ভাবছি। গাইডলাইন দেওয়া আছে, ওই গাইডলাইন গুলো একবার রিডিং দিয়ে গেলেই হবে। এই সেকশনের সাথে যদি মিলিয়ে একটা প্রশ্ন করা হয়, এই সেকশনের সাথে মিলিয়ে যদি একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে কত ঘন্টার মধ্যে হাজির করতে হবে, এবং যদি পুলিশ কাস্টডিতে হেফাজতে রাখতে হয় তাহলে পদ্ধতি কি হবে, পারা যাবে? ওকে, পারা যাবে। আচ্ছা, যদি বলে পরোয়ানা সহ গ্রেপ্তার, তাহলে কত ঘন্টা? এবার এমসিকিউতে এরকম একটা প্রশ্ন আসছে না, অনেকে তো এটা কনফিউজড হয়েছিল। মনে রাখবেন এখানে দুটো বিষয় খেয়াল রাখেন। পরীক্ষা এমন দিতে পারে পরোয়ানা সহ পরোয়ানা ছাড়া, এরকমও দিতে পারে পরোয়ানা সহ পরোয়ানা ছাড়া। তাহলে মনে রাখবেন 61 ধারা অনুযায়ী হচ্ছে কত, কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে বিনা পরোয়ানার ক্ষেত্রে। আর সেকশন 81 অনুযায়ী আছে অবিলম্বে বা অনাবশ্যক বিলম্ব ব্যতীত, উইদাউট ডিলে, কোনো বিলম্ব ছাড়া। ঠিক আছে, তাহলে বিলম্ব ব্যতীত, এটা হচ্ছে পরোয়ানা ছাড়া, দুঃখিত, পরোয়ানা সহ, পরোয়ানা সহ। আর এটা হচ্ছে পরোয়ানা ছাড়া। তবে পরোয়ানা ছাড়া যেটা, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কনসার্নের একটা ব্যাপার থাকে, এই জন্যই তাকে তাড়াতাড়ি 24 ঘন্টাতে হাজির করতে হয়। আর পরোয়ানা থাকলে তো ম্যাজিস্ট্রেট জানেন তাকে গ্রেপ্তার করে কি করতে হয়, আদালতে চালান দিতে হয়, সোজা হিসাব। এই যে এখানে বলা আছে সর্বোচ্চ কত ঘন্টা, এখানে 60 ধারাটা এমনি দেওয়া হয়েছে কারণ 60 ধারায় প্রথমে একটা গাইডলাইন দেওয়া আছে যে কাউকে গ্রেপ্তার করলে প্রয়োজনীয় বিলম্ব না করে তাকে কি করতে হবে, হাজির করতে হবে। ঠিক আছে। আর
এরপরে এইটা হচ্ছে মেন, এবং আপনারা চাইলে সংবিধানের আর্টিকেল 33ও কানেক্ট করে দিতে পারেন। এখন প্রশ্ন যদি করে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় যদি আপনি কাউকে রাখতে চান, প্রসেস কি হবে? 167 ধারা অনুসরণ করতে হবে। ওকে, আমরা জানি এছাড়াও 344 ধারায় রিমান্ড মঞ্জুর করাইতে হবে, অর্থাৎ রিমান্ড প্রেয়ার দিতে হবে। ওকে, অলরাইট, এইগুলো এমনি জাস্ট এমসিকিউর মতো একটু দেখে রাখেন, যে বেসরকারি ব্যক্তি কর্তৃক আটক, ম্যাজিস্ট্রেট কর্তৃক আটক, ঠিক আছে, এমসিকিউর মতো একটু দেখে রাখেন। এবার আসেন গ্রেপ্তারকৃত ব্যক্তি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে থাকেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি, ঠিক আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনে জামিনে মুক্তির ব্যাপারে আর কি, যাকে গ্রেপ্তার করা হলো, দেখেন কোন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা প্রদানকালে কোন আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় পরোয়ানার উপর লিখিতভাবে এই মর্মে নির্দেশনা দিতে পারেন যে গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনদার সহ একটি মুচলেখা সম্পাদন করতে পারলে ওয়ারেন্ট প্রয়োগকারী অফিসার বা পুলিশ ওই জামানতটা গ্রহণ করে তাকে কি দিতে পারেন? মুক্তি দিতে পারেন। এবং এই পরোয়ানাতে কি কি লেখা থাকে? জামিনদারের সংখ্যা, যেই পরিমাণ অর্থের জন্য জামিনদার গণ এবং যাকে গ্রেপ্তার করা হবে তিনি দায়ী থাকবেন, আর কি যেই সময় তাকে আদালতে উপস্থিত থাকবে। এমসিকিউতে আসছিল না এটা? এবং ওখানে ছিল কি শাস্তির পরিমাণ লেখা থাকবে, আছে শাস্তির পরিমাণ লেখা নেই তো। আর মুচলেখা প্রেরণ করতে হবে, ওই যে মুচলেখা গ্রহণ করার পরে যে আদালত নির্দেশ দিয়েছে তার কাছে এটা প্রেরণ করতে হবে। ক্লিয়ার? পারবেন 76 ধারা? ওকে, নেক্সট। হুলিয়া, এখানে অনেক বড় সেকশন, কিন্তু এইখানেও একটা চালাকি করে পড়বেন, এত বড় সেকশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এইখানেও হচ্ছে আপনি নিজে আগে বুঝে নেবেন, নিয়ে তারপর লিখবেন। মনে রাখবেন যে 87 ধারা অনুসারে কি দেওয়া হয়? হুলিয়া জারি করা হয়, হুলিয়া। তো এই হুলিয়া কিভাবে জারি করে? সাধারণত যদি কোনো আসামি পলাতক থাকে, যদি মনে হয় যে সে হাজিরা দিচ্ছে না বা সামন ওয়ারেন্ট কাজ করতেছে না, তাহলে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা যায়। তো হুলিয়া জারি করার একটা শর্ত কি? 30 দিনের কম নয় এমন সময় দিতে হয়। বিজ্ঞপ্তি কত দিনের কম নয়? 30 দিনের কম নয় এমন সময় দিতে হবে। এমন সময় দিয়ে বিচারক কি করবেন? একটা ঘোষণা দিবেন, বিজ্ঞপ্তি জারি করবেন। এবং এই ঘোষণাটা কি করতে হবে? শহর গ্রামের প্রকাশ্য স্থানে কি পড়ে শোনাইতে হবে, বা আসামি যেখানে তার বাসগৃহ সেখানে ঝুলিয়ে দিয়ে আসতে হবে, এগুলো আর কি। আর পাশাপাশি আর কি করা যায়? পাশাপাশি 88-তে বলা আছে এই হুলিয়া জারির পাশাপাশি তার সম্পত্তি ক্রোক করা যায়। তো এই সম্পত্তি ক্রোকের সেকশনটা অনেক বড়। সম্পত্তি ক্রোক করা যায়, অর্থাৎ লিখে দেবেন স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। তো ক্রোক কিভাবে করা যায়? এটা ট্রান্সফার বাতিল করে, অর্থাৎ আটক করে, তারপরে রিসিভার নিয়োগ করে, হস্তান্তর নিষিদ্ধ করে, কমন ভাবে লিখবেন। এগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করা আছে, তো দরকার নেই। বলবেন যে কি ক্রোক করে, তারপরে কি হস্তান্তর নিষিদ্ধ করে, কারণ এই সম্পত্তি হস্তান্তর করা যাবে না, তারপরে দখল নিয়ে, ঠিক আছে, রিসিভার নিয়োগ করে, এরকম জাস্ট কমন কিছু কথা মনে রাখবেন, রিসিভার নিয়োগ করে। আর এই সম্পত্তি যদি কারো আপত্তি থাকে, কয় মাসের মধ্যে তিনি আপত্তি দিতে পারেন? কারো যদি আপত্তি থাকে তিনি 6 মাসের মধ্যে মধ্যে আপত্তি দিবেন, আপত্তি দিবেন। আর এই আপত্তি যদি খারিজ হয়ে যায়, তাহলে তিনি সরাসরি মামলা করতে পারেন। কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে মামলা করতে পারেন। ও সাবসেকশনের কোনো প্রয়োজন নেই, এখানে সাবসেকশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 1 বছরের মধ্যে মামলা করতে পারবে। ঠিক আছে, এ হলো পদক্ষেপ, এ হচ্ছে পদক্ষেপ। আচ্ছা, যদি ফেরারি আসামি যদি 2 বছরের মধ্যেও ফিরে আসে, তাহলেও কি সম্পত্তি ফেরত দেওয়ার সুযোগ আছে? ফেরারি আসামি যদি 2 বছরের মধ্যেও ফিরে আসে,
2 বছরের মধ্যেও আদালতে হাজির হয়ে যদি কারণ দর্শায়, হাজির হয়ে কারণ দর্শাইলে তার সুযোগ আছে। 2 বছরের মধ্যে আসলো, যদি বিক্রিও হয়ে যায়, বিক্রিও যদি হয়ে যায়, তাহলে তিনি ওই খরচ খরচা বাদ দিয়ে টাকাটা পাবেন। তবে আদালতকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, যদি পেরিশেবল গুডস হয় তাহলে কি রেখে দেওয়ার দরকার আছে নাকি বেঁচে দেবে, কি হয়, কি মনে হয়? যদি পচনশীল দ্রব্য হয় বিক্রি করে দেবো। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে বলছে এই হুলিয়া দিয়েও আসলো না, তাহলে তার অবর্তমানে বিচারের বিধান কোথায় আছে? হুলিয়া দিলাম তারপরও আসলো না, এটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। এটা আছে হচ্ছে 339-এর বি। এটা একসাথেই পড়তে হবে, মনে রাখবেন। 339-এর বি একটা প্রবলেম দিল, প্রবলেমে দেখানো হলো যে আদালত 87 আর 88 ধারা অনুসরণ না করে, অথবা শুধু 87 অনুসরণ করেছে, 88 করে নাই, না করে হুলিয়া জারি করে দিয়েছে। আপনাকে বললো আদালতের এই সিদ্ধান্ত বৈধ হয়েছে কিনা, আপনি কি বলবেন, বৈধ হবে? প্রবলেম কিন্তু এইভাবে দেবে, হ্যাঁ। সহজ প্রশ্নটা একটু হালকা টুইস্ট করে দিতে পারে, তো বৈধ হবে না। এইভাবে যদি করে তাহলে অবৈধ হবে। 87 এবং 88 দুটো পদক্ষেপই নিতে হবে, তারপরে যদি ফেল করে দেন তার অবর্তমানে 2টি পত্রিকাতে, বহুল প্রচলিত 2টি পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তার বিচার করা যাবে, বিচার করা যাবে। এখন প্রশ্ন আসছে, হ্যাঁ, 561-এর এই অনুযায়ী আপনি এই ধরনের ক্ষেত্রে কোয়াশমেন্ট চাইতে পারেন, কারণ এটা লফুল হয় নাই, ইললিগাল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি জামিনে থাকার পরে না আসে, প্রবলেম দিয়ে দিল যে ভদ্রলোককে জামিন অ্যালাউ করেছে, 2টি নিউজ পেপার, ভদ্রলোকে জামিন অ্যালাউ করেছে, তারপরে তিনি পালিয়ে গেছেন, আজ যোগাযোগ করেন না, তার অবর্তমানে আদালত বিচার করে ফেলেছে, এটা কি নাজায়েজ হবে নাকি? এখানে বিচার করা যায় জামিনে মুক্ত থাকার পরে, যদি না আসে এখানে বিচার করা যায়। ওকে, সো এখানে কিন্তু প্রবলেম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমরা একটা জিনিস মেক শিওর করি, সেটা হচ্ছে ওই যে সেকশন 6 থেকে শুরু করে আমরা এই যে 89 পর্যন্ত প্লাস 339-এর বি, এইখানে যেই ধরনের আমরা পড়াশোনা করলাম, সেখানে প্রবলেম আসুক, থিওরি আসুক, অ্যানালিটিক্যাল আসুক, যা আসুক, পারবো ইনশাল্লাহ। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তাহলে এই যে এরকম ভাগ করে করে মুখস্থ করার দরকার আছে। এবার ভাগ করে করে, কোনটা ভাগ করে করে মুখস্থ করবেন আর কোনটা করতে হবে না, এটা সবার আগে জানতে হবে যদি এই এখনকার বাস্তবতা রিটার্ন ভালো করতে চান। এখন মনে করলেন না ভাই আমি এইভাবেই মুখস্থ করব, যে এইভাবে লিখে দিয়েছেন দাড়ি কমা শুদ্ধ, তাহলে আপনার জন্য দুর্ভোগ। এগুলো দেওয়া হয়েছে, রিডিং দিয়ে একবার পড়ে রাখবেন। এবং এখানে সাবসেকশন মনে রাখা জরুরি না, জরুরি কোথায়? এসআর অ্যাক্টের 12 ধারার ক্লজ এ বি সি, পারলে ওখানে সময় দেন, ওখানে মুখস্থ করেন। পারলে 21-এর এ বি সি ডি পড়েন। কেন? কারণ এগুলোতে ক্লজ ধরে প্রবলেম আসে। এবার বুঝেছেন কোথায় আমার সময় দিব সাবসেকশনে এবং কোথায় দেব না, এটা সবার আগে শিখবেন। তাহলে আপনার অনেক পড়া কম মনে হবে, কষ্ট কম মনে হবে। ওকে, এইগুলো দেওয়া আছে কি একবার রিডিং দেওয়ার জন্য, কাহিনী শেষ। ঠিক আছে। সো পরীক্ষায় যদি প্রশ্ন করে কিভাবে উত্তর দেবেন বলেন তো? আরেকটা প্রশ্ন করি। পরীক্ষায় প্রশ্ন করেছে যে হুলিয়া জারি করার পাশাপাশি সম্পত্তি ক্রোক করা হয়েছে একজন নিরপরাধ ব্যক্তির, সম্পত্তি ক্রোক করা হয়েছে, তিনি কি পদক্ষেপ নিতে পারেন? প্রশ্ন করতে পারে তিনি কি পদক্ষেপ নিতে পারেন। তাহলে পারবেন? 88 ওই যে বললাম 6 মাসের মধ্যে আবেদন করবে, আবেদন খারিজ হয়ে গেলে 1 বছরের মধ্যে মামলা করবে, শেষ। আচ্ছা, এবার হচ্ছে সার্চ, তল্লাশি পরোয়ানা। এখানে অনেক কিছু লেখা যায়, বলা যায়। তো আমি আপনাদের সহজ সিস্টেম শিখাই দিচ্ছি যে তল্লাশি পরোয়ানা নিয়ে প্রশ্ন যদি আসে, মনে রাখবেন কখন তল্লাশি করার প্রয়োজন আছে।
বলবেন তল্লাশি পরোয়ানার ক্ষেত্রে, অর্থাৎ তল্লাশি মানে কোনো কিছু গিয়ে তল্লাশি করা বা খুঁজে দেখা এবং সে অনুযায়ী জব্দ তালিকা তৈরি করা। তো এখানে অনেক কথা বলা যায়। কত বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, বেল এলাও হইলে 339-এর বিতে, তো 339-এর বিতে কি গেছে নাকি? জামিনে যে থাকে তার জন্য কি 339-এর বি কার্যকর হচ্ছে? কিন্তু কিভাবে হচ্ছে? হ্যাঁ, 339-এর বি কার্যকর হচ্ছে, কিন্তু তার জন্য কি প্রসেস ফলো করার প্রয়োজন আছে? প্রসেস ফলো করার প্রয়োজন আছে? বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন আছে? নেই তো। সেটাই বলে দিচ্ছে, জামিনে থাকা মানে ইউ আর অলরেডি ইনফর্মড। ইনফর্মড। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, তা 94, 94 তাহলে এখানে কিভাবে সহজভাবে লিখবেন? 94-তে বলা আছে যে আপনাকে আদালত নির্দেশ দিতে পারে যে কোনো দলিল হাজিরের জন্য বা যে কোনো বস্তু আদালতের সামনে হাজির করার জন্য, দলিল বা কোনো দ্রব্য আদালতে হাজির করার জন্য আপনাকে কি করতে পারে? নির্দেশ দিতে পারে। ভালো, সমস্যা নেই। আর 95-তে বলছে চিঠি বা টেলিগ্রাম সম্পর্কিত পদ্ধতি। মনে রাখবেন, এটা কিন্তু সবাই চাইলেই এই বিষয়ে নির্দেশনা দিতে পারবে না, কারণ এখানে কনফিডেন্সিয়াল ব্যাপার জড়িত থাকে, তাই না? চিঠির ব্যাপার, ডাক যোগে যে সমস্ত চিঠি দেওয়া হয়, চাইলেই কি আপনি সেগুলো ডিসক্লোজ করতে পারবেন? কারো কাছে দিতে বললেই কি দেওয়া যাবে? যাবে না। তো বলছে কোন জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ, চিফ জুডিশিয়ালের নির্দেশ বা চিফ মেট্রোপলিটন নির্দেশ বা হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের নির্দেশ অনুযায়ী যদি ওই রকম দলিল বা পার্সেল তদন্ত, অনুসন্ধান, বিচার বা আইনের কোনো ব্যবস্থার প্রয়োজন হলে তারা এই ডাক টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে নির্দিষ্ট কোনো ব্যক্তির নিকট তা অর্পণের নির্দেশ দিতে পারে। এই নির্দেশনা কিন্তু যে কেউ দিতে পারবে না, হিসাব করে দিয়েছে আর কি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, আপনার পরীক্ষায় দিয়েও দিতে পারে যে চিঠি, টেলিগ্রাম বা ডাক বিভাগের নিকট কে নির্দেশনা প্রদান করতে পারে মামলার প্রয়োজনে দলিল দাখিলের জন্য। তখন আপনি বলবেন জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল, মানে সব প্রধান আদালত। ভেরি গুড, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা। তো প্রশ্ন হচ্ছে, এই নির্দেশনা যদি প্রতিপালন না হয়, আবার এইখানে যে বলছে যে আদালত চাইলে মামলার প্রয়োজনে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার প্রয়োজনে যে কোনো কিছু হাজির করার নির্দেশ দিতে পারে লিখিত আদেশ দিয়ে বা সমনের মাধ্যমে, এই নির্দেশ যদি প্রতিপালিত না হয় তখন কি করা যায়? তখন বলতেছে যে 96 ধারা অনুযায়ী তখন কি করা যাবে? আপনি যেহেতু নির্দেশ প্রতিপালন করলেন না, তাহলে আপনার ওই দলিল বা আপনার ওই ডকুমেন্ট দেখার জন্য আমি সেখানে গিয়ে হাজির হতে পারবো। এটাই হচ্ছে, আমি একটা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে দিতে পারবো এবং আমি ওখানে গিয়ে সরাসরি নিজেই দেখতে পারবো। বোঝা গেল? কথা কি বোঝা গেল? অর্থাৎ এইবার হচ্ছে তল্লাশি পরোয়ানা জারি করা যেতে পারে। যেহেতু আপনি আমাকে কোঅপারেট করলেন না, তাহলে তল্লাশি পরোয়ানা জারি করলাম। এখন ধরেন একটা স্টুডেন্ট যদি নিজের মতো করে লিখতেছে, লিখতে পারে। 94-তে বলা আছে আদালত সমন দিয়ে বা ঈদে জানাইতে পারে কোনো কিছু হাজির করার জন্য। আর চিঠি টেলিগ্রামের ক্ষেত্রে 95-এ কারা কারা পারে লিখে বলবেন, যদি এগুলো প্রতিপালিত না হয় তাহলে 96 অনুযায়ী সেখানে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অর্থাৎ তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এবং সেই তল্লাশি পরোয়ানা অনুযায়ী সেখানে কি করা যাবে? খোঁজ খবর নেওয়া যাবে। আরেকটা ব্যাপার অনেক সময় জুডিশিয়ারিতে আসছে এর আগে, যে যেখানে বাসা বাড়িতে তল্লাশি করা, মানে হাউজে, গৃহে তল্লাশি করা, অর্থাৎ চুরাই মাল, জাল দলিল থাকলে তল্লাশি করার প্রশ্ন আর কি, সেটা কোথায় বলা আছে? 98-তে বলা আছে। ঠিক আছে, তাহলে এই যে যেখানে চুরাই মাল থাকে, অনেক কথাবার্তা আছে, এত কিছু না, শুধু এভাবে একবার রিডিং পড়বেন। চুরাই মাল, নকল সিল, নকল জাল দলিল, জাল মুদ্রা, অশ্লীল বইটই যা কিছু আছে সেই সব জায়গায় কি করতে পারে? সেই সব জায়গায় প্রবেশ করার জন্য কি করা যেতে পারে? তল্লাশি পরোয়ানা দেওয়া যেতে পারে। এখানে এত লাইন বাই লাইন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এত লাইন বাই লাইন মুখস্থ, জাস্ট এগুলো একবার রিডিং দেবেন, কাহিনী শেষ। এবার বেআইনি ভাবে আটক ব্যক্তি আছে, কোথাও কোথাও আটক করা আছে, সেখানে আমি আহ প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে তল্লাশি পরোয়ানা কে ইস্যু করতে পারে? মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে কে পরোয়ানা ইস্যু করতে পারে। আর তল্লাশি পরোয়ানা কার্যকরের ক্ষেত্রে আমাকে কয়জন ব্যক্তির সাক্ষী হিসেবে রাখতে হবে? 103-এ বলা আছে ওই এলাকার 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে, যদি তারা অমান্য করে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যায়। আমার মনে হয় তল্লাশি পরোয়ানা নিয়ে যদি এখন ওভারঅল লিখতে বলে, পারবেন লিখতে?
যদি ওভারঅল লিখতে বলে তখন আপনি এই সেকশন গুলো দিয়ে ওভারঅল লিখে আসতে পারেন। আরো অনেক কিছু আছে তল্লাশি নিয়ে, তো সব প্রয়োজন নেই আর কি। ঠিক আছে, দরকার পড়লে এই রেকর্ডটা 2 বার শুনবেন, তাহলে আমার মানে নিজেই বানাই লিখতে পারেন। কিন্তু এখানে ভাষা টাষা বেশ কঠিন আছে অনেক ক্ষেত্রে, সো দরকার পড়লে এইটুকু 2 বার শুনে রাখবেন, এমনি হয়ে যাবে, অত কষ্ট করার দরকার নেই। ওকে, নেক্সট। নেক্সট বলছে প্রতিরোধমূলক কিছু অপরাধের কথা বলছে। সবার আগে এইখানেও একই রকম প্রিলিমিনারির পড়া। আপনার 133-এ কি আছে, 127 থেকে 132 পর্যন্ত কি কি আছে, 144-এ কি আছে, 145-এ কি আছে, একটু ভালো করে, এবং 149 থেকে শুরু করে 153, এইখানে শুধু এমসিকিউর মতো পড়ে যেতে হবে, এবং 106 থেকে শুরু করে 110, এবং এখানে কিছু প্রসিডিউরাল পার্ট আছে। এইখানে জাস্ট খেয়াল রাখতে হবে প্রবলেম কোশ্চেন আসলে কেমন আসতে পারে, এইটুকুই পড়া, আর কিচ্ছু না। তো প্রথমে এগুলো তো জানি যে কোনগুলো অপরাধ দমন সংক্রান্ত বিধান। এইখানে ধরেন 106, জাস্ট মেন কথাটা মনে রাখবেন যে যেই অপরাধীকে দণ্ড দেওয়া হয়েছে সেই অপরাধীর কাছ থেকেও কি মুচলেখা নেওয়া যায়? যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে এই অপরাধীকে দণ্ড দেওয়া হয়েছে, ভবিষ্যতে সে আবার অপরাধ করতে পারে, সেই জন্য তার থেকে কি মুচলেখা নেওয়ার প্রয়োজন হলে নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, নেওয়া যাবে। কে নিতে পারে যদি প্রশ্ন আসে, কে নিতে পারে? হাইকোর্ট বিভাগ পারে, দায়রা আদালত পারে, মেট্রোপলিটন পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে? এই যে এরাই পারে। তাহলে হাইকোর্ট, দায়রা, মেট্রো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত বছরের জন্য পারে? 3 বছর পর্যন্ত পারে। 3 বছর পর্যন্ত মানে হচ্ছে কোন একজন ব্যক্তির বিচার এনারা করেছেন, করে মনে হলো যে এই ব্যক্তির থেকে এখনো কি নেওয়ার দরকার, মুচলেখা নিয়ে রাখি, যেন এই এলাকায় গিয়ে কোনো ঝামেলা সৃষ্টি না করে। এটা হচ্ছে 106। এরপরে বলছে এখানে যেমন অনেক কথা আছে, তাহলে একটা স্টুডেন্ট কত কথা মনে রাখবে? এত কথা কি মনে রাখা সম্ভব? সম্ভব না। এরপরে সিস্টেম শিখাই দিই, এগুলো ভুলেও এত কষ্ট করবেন না। এখানে সিস্টেমটা কি, যদি অন্যান্য ক্ষেত্রে, তার মানে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, মনে রাখবেন এইভাবে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে বলে এরকম অভিযোগ আসে, অথবা পুলিশ যদি জানায়, কাকে জানায়? জেলা ম্যাজিস্ট্রেটকে বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, অথবা তিনি যদি জানতে পারেন, তিনি যদি কি করতে পারেন, জানতে পারেন, তাহলে যেই ব্যক্তি এইরকম শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে তার থেকে মুচলেখা নেওয়ার নির্দেশ দিতে পারেন। তাকে নির্দেশ দিতে পারেন কত বছরের বেশি নয়, 1 বছরের বেশি নয়। পারবেন না নিজের মতো করে এইটুকু লিখতে? এই ক্লাসের এই কথাগুলো আপনারা 2 বার শুনবেন দরকার পড়লে, হ্যাঁ, কারণ বইয়ের ভাষা টাষা এত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এটা এখানে আরো কাহিনী আছে, তো আপনি শুধু এইটুকুই মনে রাখেন, কারণ এখানে প্রশ্ন আসলে এর সাথে কানেক্ট করে পদ্ধতিটা আসবে। এই বলবে যে শান্তি রক্ষার জন্য মুচলেখা এবং পদ্ধতি কি, পদ্ধতি পরে আছে। তো আপাতত আমরা এটা জানলাম যে মুচলেখা জামিনদার সহ বা জামিনদার ছাড়া, জামিনদার সহ বা জামিনদার ছাড়া। ওকে, এরপরে আর কোনো পড়ার দরকার নেই এখানে। এবার আসেন সৎ আচরণের জন্য, ভালো আচরণের জন্য, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড করতেছে বলে আপনি জানতে পেরেছেন, আপনি জানতে পেরেছেন তিনি রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড করেছেন, তিনি রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড করেছেন, কি করবেন এবার? 108, সোজা কথা। ওই যে এখানেও কি, ওই যে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত, উনি 1 বছরের বেশি নয়, এরকম জামিনদার সহ জামিনদার ছাড়া মুচলেখা নেবেন। ভবঘুরের ক্ষেত্রে 109, একই রকম কথা। এবং এরপরে অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে, ওকে ফাইন, অভ্যাসগত অপরাধীর ক্ষেত্রে 3 বছরের বেশি নয়। এইবার এই পর্যন্ত আপনারা মোটামুটি সবাই পারেন। আপনারা সমস্যা পড়েন কোথায়? মুচলেখা আদেশ প্রদানের পদ্ধতিটা নিয়ে। এখানে অনেক কথা আছে, বাট আমি এখানে খুব সহজ করে দিয়েছি। এখানেও অনেক কথা আছে, অনেক সেকশন টেকশন দিয়ে অনেক কথা বলেছে, বাট দরকার নেই, অত অত প্যারা খাওয়ার দরকার নেই। রিটেনে অত কিছু দেখা হয় না, রিটেনে রেফারেন্স ঠিক থাকলে, মূল কথা ঠিক থাকলে নাম্বার দিয়ে দেয়। তাহলে ফৌজদারি কার্যবিধির 112 অনুসারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট মনে করলে কারণ দর্শানোর আদেশ দিতে পারেন। তার মানে কি, 112, ওই যে 107-এ যাকে আমি মুচলেখা দিচ্ছি, বা 110-এ যাকে মুচলেখা দিচ্ছি, 108-এ যাকে মুচলেখা দিচ্ছি, কি বলছে যে এই নির্দেশ পাওয়ার পরে, মানে ইনফরমেশন পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, অর্থাৎ তাকে কারণ দর্শানোর নির্দেশ দিতে পারে।
এবং নোটিশে কি কি উল্লেখ থাকবে সেটাও বলতে পারে, ওটা না জানলেও চলবে। এবার 113 বলছে আদেশকালে আদালত অভিযুক্ত ব্যক্তির হাজির থাকলে তা পড়ে শোনাবেন। এখন বলছে আদেশ দানকালে যদি আদালতে অভিযুক্ত ব্যক্তি হাজির থাকে তাহলে তিনি পড়ে শোনাবেন, আর যদি আদালতে হাজির না থাকেন তাহলে 114 ধারার বিধান অনুসারে সমন বা পরোয়ানা জারি করে তলব করবেন। তাহলে 114তে তলব করার পদ্ধতি বলছে। তবে আদালত চাইলে 116 অনুযায়ী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। মানে আমি খুব সামারি করে মেন কথা বলেছি। 117তে বলছে অভিযোগের সত্যতা অনুসন্ধান করবেন এবং প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণ করবেন। সত্যতা পাইলে তদন্ত সমাপ্তির আগেই মুচলেখা দেওয়ার বা মুচলেখা প্রদানের ব্যর্থ হলে তাকে আটক করার নির্দেশ দিতে পারেন। তাহলে 117তে আমরা দেখলাম যে আগেও কি করতে পারেন, নির্দেশ দিতে পারেন। 118তে বলছে যদি অনুসন্ধানের অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা জামিনদার ছাড়া মুচলেখা দিতে হবে। এইখানে এসে যে মুচলেখা দিচ্ছে, আর এমনকি তদন্ত চলাকালীন সময় মুচলেখা চাইতে পারে, সেটা 117তে বলা আছে। আচ্ছা, যদি মুচলেখা দেওয়া হয় তাহলে সেটার বিরুদ্ধে কি করা যায়? 118 ধারার অধীনে যদি মুচলেখা দেওয়া হয় তাহলে সেটার বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায় না? এটা এমনি জাস্ট চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এবার খেয়াল করে দেখেন ফৌজদারি কার্যবিধি 119 ধারা অনুসারে অনুসন্ধানের পর যদি প্রমাণিত না হয় যে সেই সম্পর্কে, মানে যে সম্পর্কে অনুসন্ধান করা হলো সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মুচলেখা শব্দের প্রয়োজন নেই, তাহলে কি হবে? তাহলে তিনি যদি হেফাজতে থাকেন, ওই ব্যক্তি যদি হেফাজতে থাকেন তাহলে কি হবে? তাকে মুক্ত করে দেবেন অথবা তার অভিযোগ থেকে কি দেবেন? অব্যাহতি দেবেন। সোজা কথা হলো হেফাজতে থাকলে মুক্ত করে দেবেন, আর না থাকলে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে দেবেন। ওকে, এটা প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই, এখানে আর ওইগুলো প্রয়োজন নেই। তাহলে আমাদের মূলত 119, 117, কোন একজন স্টুডেন্ট যদি মনে করে ভাই আমি আরো কমানো যাবে? হ্যাঁ যাবে। 112 অনুযায়ী আমরা কি দেখলাম? নোটিশ দেবে, কারণ দর্শানো। এরপরে আপনি সরাসরি 117তে চলে যেতে পারেন, বলতে পারেন অনুসন্ধান হবে ব্যাপারটা। এরপরে আপনি সরাসরি বলতে পারেন অনুসন্ধানের শেষে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার কাছে মুচলেখা চাবে, আর এরপরে যদি প্রমাণিত না হয় 119 অনুযায়ী তাকে অব্যাহতি দেবে। শুধু এই 4টা সেকশন লিখলেও পারপাস কভার করে যায়। ওকে, নেক্সট, বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ, তাহলে বেআইনি সমাবেশ জাস্ট এটা আর একটা এমসিকিউর পড়া। কে বেআইনি সমাবেশ ডিসপার্স করতে পারে? ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর মহানগর হলে কে? মহানগর হলে মেট্রোপলিটন, মহানগর হলে মেট্রোপলিটন কি বলে মেট্রো এরিয়াতে পুলিশ কমিশনার উপরে। তাহলে সমাবেশের জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করা যায় কিনা? যায়। সামরিক শক্তি প্রয়োগ করা যায় কিনা? যায়। ঠিক আছে, তবে সামরিক শক্তি যখন প্রয়োগ করা হয় তখন তারা কার আন্ডারে কাজ করবে? কার আন্ডারে কাজ করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা মহানগর হলে পুলিশ কমিশনার নির্দেশে কাজ করবে কিন্তু। ঠিক আছে, আর যদি ইমার্জেন্সি কেস হয় তখন কি সামরিক কোন অফিসার সেটাকে ইনস্ট্যান্ট পদক্ষেপ নিতে পারে? কমিশন প্রাপ্ত নাকি নন কমিশন প্রাপ্ত? যদি আর্জেন্ট কেসে সেটাকে প্রোটেক্ট করতে হয় কমিশন প্রাপ্ত অফিসার। ওকে, আর এইখানে যে সমস্ত কাজকর্ম হবে তার জন্য কি ফৌজদারি মামলা করা যাবে? অফিসাররা এই দাঙ্গা হাঙ্গামা ডিসপার্স করতে গিয়ে যদি কোনো রকম ঘটনা ঘটে ফেলে এর জন্য কোনো অপরাধ হবে না। শেষ। গণ উপদ্রব, এইগুলো থেকে টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন হবে না। এই যে এই সব জায়গা টেকনিক্যাল কোয়েশ্চেন কোথায় হতে পারে আমি অলরেডি কিন্তু ধারণা দিয়েছি। কথা বলছেন, যেমন এই যে এই সব জায়গাতে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন হওয়ার কিছু নেই, তার মানে এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল পড়াশোনা আর কি। হ্যাঁ, যেমন পাবলিক নুইসেন্স, এখানে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন নেই। কোন কোন বিষয় থাকলে পাবলিক নুইসেন্স জন্য আদালত নির্দেশনা দিতে পারে? অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কোনো সংবাদ বা রিপোর্টের ভিত্তিতে তিনি জানতে পারেন যে কোনো একটা পথ নদীতে বেআইনি বাধা তৈরি হয়েছে, জনগণের আরাম শান্তি নষ্ট হয়, এরকম কোনো কাজ, মানে মালপত্র বা ব্যবসা নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে, বিস্ফোরকের আশঙ্কা আছে, কোনো ঘর বা তাঁবু বা গাছ ভেঙে পড়তে পারে, প্রকাশ্য স্থানে পুকুর বা কূপ খনন করতেছে, ঠিক আছে, বিপজ্জনক পশু, এই সব যদি এইরকম অবস্থান বিদ্যমান থাকে, মনে রাখবে এখানে তো ডাইরেক্ট বলা আছে এমন অবস্থা যদি বিদ্যমান থাকে,
তাহলে আদালত কি করবে? আদালত প্রথমে তা অপসারণের আদেশ দিবে, অপসারণ বলবে যে তুমি অপসারণ করো, নির্দেশ দেবে অপসারণ করো। যদি কর্তৃপক্ষ অপসারণ না করে দেন আদালত কি করবে? আদালত নিজেই ব্যবস্থা নেবে। তাহলে এখানেও নোটিশ দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে অপসারণ করানোর জন্য, ঠিক আছে? আর যদি এরপরে পদক্ষেপ না নেয় তখন আপনি ব্যবস্থা নিতে পারবেন। ওকে, আচ্ছা, অনুসন্ধান হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা। দেখেন, যদি আর্জেন্ট কেস হয়, যদি আর্জেন্ট কেস হয় যে খুবই বিপদ বা মারাত্মক ক্ষতির কারণ নিবারণ করা অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে কি হবে? তাহলে কি নিষেধাজ্ঞা দেওয়া যাবে ওই কাজ বা ওই কাজ থেকে দূরে রাখার জন্য? নিষেধাজ্ঞা দেওয়া যাবে, তাহলে নিষেধাজ্ঞা দেওয়া যাবে। ওকে, আর যদি নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে যেই যেই কাজ করা যায় ম্যাজিস্ট্রেট শেষে পদক্ষেপ নেবে। তাহলে 133 থেকে এর বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কি করা যায়? রিভিশন। দেন যে কনসেপ্ট আসতেছে সেটা হচ্ছে 144। 144 কখন জারি করা যায়, কার বিরুদ্ধে করা যায়, কত দিনের জন্য করা যায়, কোন কোন অবস্থা বিদ্যমান থাকলে 144 ধারা জারি হয়, কাদের প্রতি করা যায়, যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে কি 144 জারি করা যায়? কি মনে হয় আপনাদের? করা যায়, এবং এটা কারণ দর্শানোর সুযোগ। আর 144 ধারা জারিকারী কর্তৃপক্ষকে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত। 144 ধারা কত দিনের জন্য বহাল থাকতে পারে? কত দিনের জন্য পরীক্ষা আসতে পারে? 2 মাস পরীক্ষায় দিতে পারে। 144 ধারা বর্ধিত করার ক্ষমতা কার আছে? 144 ধারা বর্ধিত করার ক্ষমতা কার আছে? সরকারের আছে, সরকারের আছে, রাইট। আচ্ছা, মহানগরে যদি 144 ধারা পদক্ষেপ নেয় তাহলে কি এই যে সিআরপিসি অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে, নাকি এটা এটা ডিএমপির যে রুল আছে, অর্ডিন্যান্স আছে, সে অনুযায়ী মেট্রোপলিটন এলাকার জন্য কে ডিএমপি কমিশনার যিনি তিনি করতে পারবেন? ওকে, এখন প্রশ্ন হচ্ছে মহানগর এলাকায় 144 জারি করেছে সিআরপিসি অনুযায়ী, এটার বৈধতা কি দিবেন? এটা কি বৈধ হবে? এটা বৈধ হবে না। আচ্ছা, এটা প্রতিকার কি হবে? প্রতিকার কি হবে? যদি 144-এ কেউ অ্যাগ্রিভড হয় তাহলে সে কি চাইবে? রিভিশন চাইতে পারে। ওকে, কার কাছে চাইবে রিভিশন? কার কাছে চাইবে? 439A অনুযায়ী সেশন জাজের কাছে, নট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু সেশন জাজ, খেয়াল থাকে যেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিভিশন ক্ষমতা নেই। ওকে, স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো বিরোধ হয় এই ধারাটা একটু ভেঙে ভেঙে ভালো করে পড়বেন। এই ধারাটা আবার সাবসেকশন পড়তে হবে। এতক্ষণ যা পড়লাম সেগুলো সাবসেকশন না পড়লেও চলে, বাট এটা সাবসেকশন পড়তে হবে। প্রথমত মনে রাখবেন 145-এর 1 নম্বর সাবসেকশনে বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক নিয়োগ মানে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য 145 জারি করতে পারে। তবে কি বিষয় নিয়ে? জমি বা জলাশয় বিষয় সম্পর্কিত, যদি শান্তি ভঙ্গ ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। ওকে, এখানে বলা আছে যে কিভাবে সংবাদ পেয়ে তিনি এই পদক্ষেপ নেবেন। আর এখানে জমি বা জলাশয় বলতে অট্টালিকা, বাজার, মাছের খামার, শস্য বা জমির ক্ষেত, খামার, অন্যান্য সমস্ত দ্রব্যাদি বুঝাবে, কোন সম্পত্তির ভাড়া মুনাফাকেও ইনক্লুড করবে। খেয়াল রাখবেন। তাহলে অনেক সময় দেখা যায় প্রবলেম দিয়ে দিল যে বাজার নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, 145 দেওয়া যাবে কিনা? যাবে তো? যাবে কিন্তু। এবার ওই আদেশের একটি নকল কিভাবে, আদেশ যেটা দিল সেটা কি করতে হবে? যে নকলের বিরোধের বিরোধীয় বস্তুর বা তার যেখানে বিরোধীয় বস্তু আছে বা তার কাছাকাছি প্রকাশ্য স্থানে লটকে দিতে হবে। এগুলো কমন কথা। ওই যে আপনি আদেশ দিলেন, ওই আদেশটা যেখানে বিরোধ সম্পূর্ণ বা বিরোধ চলতেছে সেখানে ঝুলায় দিয়ে আসবে, জারি করা হবে এইভাবে। দখল অনুসন্ধান করার দরকার আছে কিনা? আছে কিন্তু। এই অভিযোগ পাওয়ার পরে তিনি সাক্ষ্য প্রমাণ যদি প্রয়োজন মনে করেন আর কি, হ্যাঁ, যদি কিছু থাকে তা গ্রহণ করবে। গ্রহণ করে কি দেখবে? দেখবে যে আদেশের তারিখে ওই বিবাদীর মানে বিরোধীয় বস্তুর দখলে কেউ ছিল কিনা বা সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে কে দখলে ছিল সেটা স্থির করবে। বিরোধীয় বস্তুর দখলে কে ছিল সেটা নির্ধারণ করবে। যদি দেখা যায়, যদি প্রতীয়মান হয়
যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক বা অন্যায়ভাবে দখলচ্যুত করা হয়েছে, তাহলে কার ফেভারে দখল দেবে? প্রবলেম দিয়ে দিতে পারে। কিন্তু যদি দেখা যায় আপনি যেদিন আসছেন আমার কাছে সেই দিন থেকে 2 মাসের মধ্যে আপনি আর একজনকে বেদখল করেছেন অন্যায়ভাবে, তাহলে দখলটা কি আপনাকে দেবে নাকি যার কাছে আগে ছিল তার কাছে দিবে? কি মনে হয় আপনাদের? আপনি আসছেন আমার কাছে, কিন্তু আপনি একটা আকাম করে আসছেন, মানে আপনি একটা আকাম করে আসছেন, তাহলে এখানে কি অপর পক্ষর কাছে দিয়ে দেবে। ধরে নেওয়া হবে ওর দখলে আছে, ওর দখলে আছে বলে যদিও আপনি আসছেন, তবু আপনার ফেভারে দখল রেখে এই সিদ্ধান্ত দেওয়া হবে না। ওকে, আচ্ছা। যদি এমন হয় প্রয়োজন পড়লে সম্পত্তি ক্রয় করতে পারেন। ওকে, এটা আমরা গেলাম। এরপরে 5 নাম্বার পয়েন্টে কি বলছে দেখেন, বলছে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রমাণ করতে পারে যে উক্ত কোনো বিরোধের অস্তিত্ব নাই। আচ্ছা, যদি অস্তিত্ব না থাকে, আপনি আপনি অলরেডি 145 ধারা জারি করেছেন, কিন্তু কোন একটা পক্ষ প্রমাণ করলো, মানে প্রতিপক্ষ প্রমাণ করলো যে এরকম কোনো আশঙ্কা নেই, শান্তি শৃঙ্খলা নষ্টের আশঙ্কা নেই, তাহলে সেটা বাতিল করার ক্ষমতা কার আছে? পরীক্ষায় দিয়ে দিল 145 বাতিলের ক্ষমতা কোথায় দেওয়া আছে? এই যে 5 নাম্বারে দেওয়া আছে। তাহলে এটা কি বাতিল করা যাবে? এটা বাতিল করতে পারবে ম্যাজিস্ট্রেট, যদি সন্তুষ্ট হয় বাতিল করতে পারবে। আচ্ছা, আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলকারের দখল অব্যাহত থাকবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে যে পক্ষের মধ্যে কোন এক পক্ষ বিরোধী বিষয়টি দখলকার ছিলেন বা প্রথম শর্তের আওতায় ছিল, যুক্তিতে উচ্ছেদ না হওয়া পর্যন্ত। আচ্ছা, তিনি এত শর্তের অগ্রসর হবেন সেক্ষেত্রে। আচ্ছা, এইটা প্রয়োজন নেই। অর্থাৎ যদি তাকে, যাকে বেদখল করা হবে ধরেন, ঠিক আছে, তো তার বেদখল হওয়ার আগ পর্যন্ত কে দখলে থাকবেন? যিনি আছেন তিনিই থাকবেন, এটা প্রয়োজন নেই, এখান থেকে প্রশ্ন আসার কিছু নেই। আচ্ছা, যদি এমন হয় মৃত পক্ষের আইনানুগ প্রতিনিধিকে আহ আচ্ছা, যদি কোনো পক্ষ মারা যায়, 145 এর পদক্ষেপ চলাকালীন সময় যদি কোনো পক্ষ মারা যায়, তাহলে এর ফলাফল কি হবে? এবার মানে একটা এমসিকিউ এখান থেকে আসছিল, তাই না? তার বৈধ প্রতিনিধি যুক্ত করে এটাকে কন্টিনিউ করা যাবে। পচনশীল পণ্য কি করা যাবে? বিক্রি করা যাবে। পচনশীল পণ্য বিক্রি করা যাবে। আর ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করে যে কোনো সাক্ষীকে হাজির হতে বা দলিল বা দ্রব্যাদি দাখিল করতে নির্দেশ দিয়ে একটি সমন জারি করতে, এটা জাস্ট প্রসেস বলা আছে। আর অত্যাদায় কোনো কিছুই 107 ধারায় অগ্রসর হওয়া থেকে বাধাগ্রস্ত করবে না। আচ্ছা, যদি পরীক্ষা এরকম কোনো প্রশ্ন করে বসে, পরীক্ষা এমন একটা প্রশ্ন করলো যে 145 জারি করার পরও প্রতিপক্ষ 107 ধারায় একটা দরখাস্ত দিয়েছে, প্রশ্ন হচ্ছে 107 ধারার দরখাস্তের বৈধতা আলোচনা করেন, করতে পারবেন? বৈধ হবে নাকি বৈধ হবে না? বৈধ হবে। এখানে কি বলছে যে অত্র ধারার কোনো কিছুই 107 ধারা আওতায় অগ্রসর হয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমূহকে খর্ব করবে না। তার মানে আপনার 107 ধারায় যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা মুস লেখা চাই, সেই মুস লেখা এইখানে মামলার কারণে ওখানে বাতিল হয়ে যাবে না, বা আপনি যদি ওটা চান ওটার কারণে এটা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে কি, আপনার 145 ধারা তো একটা অপশন আছে, 107 ধারা তো অপশন আছে। কথা ক্লিয়ার? তা এই সব জায়গা থেকে অনেক সময় আজকাল কি দেয়, টেকনিক্যাল প্রবলেম করে, তাই না? আপনি এত কষ্ট করে উপরে পড়ে গেছেন, হঠাৎ করে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে 145 ধারার প্রসিডিং চলাকালীন 107 ধারায় যদি মুচলেখা চাই সেটা বৈধ হবে কিনা। আপনার তো মাথায় আরে আমি এত কষ্ট করে পড়ে আসলাম 145, কিন্তু প্রশ্নটা কোথা থেকে করলো? কথা বুঝছেন? এই জন্য ইম্পর্টেন্ট জায়গা যেগুলো থেকে, ওইগুলো থেকেই প্রশ্ন আসবে, এটা আবার বলছি, ইম্পর্টেন্ট বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু একটু আগে পিছে করে দিতে পারে। আমি বুঝাইতে পারছি? একটু আগে পিছে করে দিতে পারে। ওকে, আচ্ছা, সত্যের ব্যাপারটা আছে, সত্যের ব্যাপারটা কোথায় গেল? সত্যের ব্যাপারটা তো এখানে থাকার কথা ছিল। আচ্ছা, আলাদা করে দেওয়া আছে, সমস্যা নেই সত্যের ব্যাপারটা। তাহলে 145 ধারা আদেশ দিতে পারেন কে? অলরেডি পড়েছি, সীমাবদ্ধতা কি? সম্পত্তির মালিকানা সত্য নির্ধারণ করতে পারে? পারে না। এটা কোথায় করবে? এটা কে করবে? এটা সিভিল কোর্টে চলবে। আচ্ছা, যদি 145 এ মামলা চলমান আছে,
একই সাথে সিভিলে আর একটা মামলা করতে চাচ্ছে, করা যাবে? যাবে, এরকমও আসতে পারে প্রশ্ন। ওকে, মানে আপনি পড়ে আসলে কি বুঝেছেন সেটা, কি কি অবস্থা বিদ্যমান থাকবে 2 মাসের ভিতর বেদখল বা যে দখলে আছে তা দেখাতে হবে, তাই তো? দেখাতে হবে। এই যে দেওয়ানি আদালতে মামলার বাধা নেই, এখানে বলা আছে দেওয়ানি আদালত মামলা বাধা নেই। আচ্ছা, 145 ধারার কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয় দেখবেন। মানে এখানে কোনো মালিকানা নির্ধারণ তিনি করেন না, তিনি মূলত কি দেখবেন? তিনি মূলত কি দেখবেন? তিনি মূলত শুধু দখলের ব্যাপারটা দেখবেন। এখানে সত্য শব্দটা ডাইরেক্ট থাকার কথা ছিল, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপনারা একটু দেখেন, দ্রুত পড়তেছি তো এই কারণে চোখে পড়তেছে না। 4এই থাকার কথা, একটু দেখে নিলেই হবে, আর কিছু না। অথবা শুধু 145 মেনশন করলেই হবে। ঠিক আছে, সো অলরেডি আমরা এই বিষয়টা আলোচনা করেছি এবং এখানে কেস ল আছে, যদি পারেন পড়তে পারেন, না পারলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যদি কোনো পক্ষই দখলে না থাকে সেই ক্ষেত্রে পদক্ষেপ কি হবে? যদি সাক্ষ্য প্রমাণে দেখা গেল কোনো পক্ষই দখলে নেই, সেই ক্ষেত্রে পদক্ষেপ কি হবে? তখন হচ্ছে আদালত প্রথমে ক্রোক করবেন এবং এরপরে রিসিভার নিয়োগ করবেন। কথা বুঝতে পারছেন? প্রথমে কি করবেন? ক্রোক করবেন, এরপরে রিসিভার নিয়োগ করবেন। ঠিক আছে, খেয়াল থাকে যেন। তো এই যা বলছে, এই পরিস্থিতিতে এখানে তো দখল থাকলে কি হবে সেটা বলা আছে 145-এর 4-এ, দখলে থাকলে কি করবে সেটা বলা আছে। আর 146-এর 1-এ বলছে প্রয়োজনীয় অনুসন্ধান করার পরে আপনি কি করতে পারেন? রিসিভার নিয়োগ করতে পারবেন। তবে এখানে বলছে রিসিভার নিয়োগ তখনই করা যাবে যখন আপনি মামলার বিষয়বস্তু ক্রোক করা হবে। আগে কিন্তু ক্রোক করতে হবে, তারপরে রিসিভার নিয়োগের প্রশ্ন আসবে, তার আগে না কিন্তু। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে। এরপরে বলছে 144 কি 145 ধারায় পরিবর্তন করা যায় কিনা। আপনাদের কি ধারণা 144 কি 145-এ কনভার্ট করা যায়? শোনেন, এগুলো হচ্ছে একটু কমন সেন্সের প্রশ্ন আর কি। হ্যাঁ, সাধারণত ওই যে 107, 144, 145 এইগুলো হচ্ছে কি জরুরি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই সবগুলো পদক্ষেপই সবগুলো ক্ষেত্রে অনেক সময় চলে আসে, কিন্তু জমির ব্যাপারটা যখন আসে তখন বেস্ট কোনটা বলেন তো? সঠিক পদক্ষেপ কোনটা? 145। 145 হচ্ছে সঠিক পদক্ষেপ। কিন্তু অনেক সময় জরুরি ভিত্তিতে এখনই একটা নিষ্পত্তি করার দরকার, খুব আর্জেন্ট হয়ে দাঁড়াইছে, তখন ইমার্জেন্সি কেসে 144 ধারার পদক্ষেপ নেওয়া যাবে কিনা, কি মনে হয় আপনাদের? তাহলে এই প্রশ্ন আসলে বলবেন জরুরি ভিত্তিতে 144 ধারার পদক্ষেপ নেওয়া যায়, কারণ 144-এর মেন ফিলোসফি কি? শান্তি শৃঙ্খলা রক্ষা করা। তো যে কোনো কিছু নিয়ে তো মানুষের জীবনের ক্ষতির আশঙ্কা হতে পারে, তাই না? তাহলে ইমুভেবল প্রপার্টি নিয়ে কি মানুষের জীবনের ক্ষতির আশঙ্কা হতে পারে না? হতে পারে তো। তাহলে 144 দিয়ে সেটাকে আপাতত প্রশমন করা যায়। তবে এর পরবর্তীতে এর পরবর্তীতে এটা কি করা যাবে? পরিবর্তন করে 145-এ নিয়ে যাওয়া যাবে। 145-এ নিতে কোনো বাধা নেই। এটাই বলছে যে পরিবর্তন করা যাবে কিনা, যাবে। এখানে যদি পারেন, একটা দরকার নেই কেস মুখস্থ করার দরকার নেই, শুধু মেন কথাটা পড়ে রাখেন। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে আদালত 144 ধারার প্রসিডিং 145 ধারা রূপান্তর করে উক্ত সম্পত্তি ক্রোক করার আদেশ এবং রিসিভার নিয়োগ দেন। তার মানে এখানে দেখেন, একটা পড়লে দুটো কাজ হয়ে যায়, রিসিভারের কথাটা হয়ে যায়। ভূমি নিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা না থাকলে সেটা কি সিদ্ধান্ত হবে? 145-5-এ বলা আছে বাতিল করে দিবেন আদালত, বাতিল করে দিবেন। পক্ষদ্বয়ের মধ্যে বিরোধী ভূমিতে কোনো পক্ষের দখল আছে তা সাব্যস্ত করতে ব্যর্থ হলে পদক্ষেপ কি? প্রথমে কি করবে? এই যে ক্রোক, তারপরে কি করবে? রিসিভার নিয়োগ। এখানে সুন্দর করে দেওয়া আছে, যেটা আমি একটু আগে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। 146-এর 1 অনুযায়ী প্রথমে, আপনারা এত পড়ার কোনো দরকার নেই, সহজ করে লিখবেন যে প্রথমে 146-এর 1 অনুযায়ী ক্রোক, আর ক্রোক করার পরে রিসিভার নিয়োগ করবেন, কাহিনী শেষ। এখানে এত কেস ল টেস ল দরকার নেই, এগুলো পড়বেন শুধু এমনি রিডিং দেওয়ার জন্য। কেস ল গুলো পড়লে হয় কি আপনার বুঝতে সুবিধা হয়। ওকে, এটা অলরেডি আমরা আলোচনা করেছি, রিপিট হয়ে গেছে। হ্যাঁ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে দখল না থাকলে কি পদক্ষেপ নিতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের
দেখেন কত দূর পর্যন্ত চলে গেলাম। আর একটা কি বাকি আছে আমাদের, পুলিশের প্রতিরোধমূলক কর্মকাণ্ড। জাস্ট এই সেকশন গুলো একটু মনে রাখবেন, আর কিছু না। পুলিশ কি ধরনের প্রতিরোধমূলক কর্মকাণ্ড করতে পারে? একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ যদি কোথাও সংঘটিত হতে যায়, তাহলে পুলিশ কি সেটা প্রতিরোধ করতে পারে নাকি পারে না? আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সংবাদ যদি তিনি জানতে পারেন, তাহলে তিনি প্রতিরোধ করতে পারেন। আমলযোগ্য অপরাধ সংঘটিত ষড়যন্ত্র কথা জানলে পুলিশ দরকার পড়লে ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ছাড়াই পদক্ষেপ নিতে পারে, গ্রেপ্তার করতে পারে। পুলিশ বাংলাদেশ সরকারের সম্পত্তি ক্ষতি সাধন প্রতিরোধ করতে পারবে। আপনারা অনেক সময় দেখেন না যে হরতাল অবরোধ বা কোনো কারণে পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে পুলিশ যে কোনো জায়গায় যে কোনো কিছু প্রোটেক্ট করে পাবলিকের সম্পত্তি, তাহলে সিআরপিসিতে এই ক্ষমতা আছে পুলিশের? পুলিশের আছে। থানার ভারপ্রাপ্ত অফিসার ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাড়িপাল্লা, নিক্তি, এগুলোতে যদি কেউ খাঁটি না হয়, এগুলো ধরে আটক করতে পারবেন, যাতে কারোর অধিকার বা যদি মনে করে যে এগুলোতে ভেজাল আছে, সেগুলো আটক করে নিয়ে যেতে পারবে। তাহলে এই হচ্ছে প্রতিরোধমূলক পদক্ষেপ পুলিশের। আপনারা বলেন যে আমরা হচ্ছে দেখেন সেকশন 6 থেকে 153 পর্যন্ত আমাদের ডান। তো একটু বুঝে বুঝে পড়লে এইখানে খুব জটিল বা কুটিল কোনো কিছু আসবে না, এবং পরীক্ষা আসলে বেয়ার অ্যাক্ট, সিআরপিসি বেয়ার অ্যাক্টের বাইরে কিছু নেই, পেনাল কোড বেয়ার অ্যাক্টের বাইরে কিছু নেই। দুই একটা বিষয় থাকে একটু আগে আশেপাশে বুঝতে হয়, আর আপনারা কোশ্চেনের অ্যাঙ্গেলটা বুঝবেন এবং বুঝবেন যে কোথা থেকে কোশ্চেনটা টুইস্ট হতে পারে। যেমন আমরা যদি এখন 3টা সেকশন কল্পনা করি, বলেন তো কোনটা টুইস্ট হওয়ার মতো কোশ্চেন হয়? ধরেন এই 3টা সেকশন আপনার সামনে দিলাম, টুইস্ট হলে কোথায় হতে পারে? 144-এ কি আর টুইস্ট করবে? 133-তে কি আর টুইস্ট আছে? কিছুই নাই। 145-এ বরঞ্চ কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, ওইগুলো তাহলে তাহলে 145টা আমি একটু সিনসিয়ারলি পড়বো, আর কিছু না। কিন্তু আবার 127 থেকে 132 পর্যন্ত এই যে আনলফুল ডিসপার্ট, কোনো টুইস্ট নেই, কাহিনী শেষ। ঠিক আছে। আর কিছু বিষয় হচ্ছে খেয়াল না রাখলে আপনি লিখতে পারবেন না, কিছু বিষয় থাকবে কি খেয়াল না করলে আপনি লিখতে পারবেন না, সেই বিষয়গুলো আমি একটু জেনে দেবো, আর কিছু না। যেমন 40 কি বলে 75, 75ই তো, না 76 বললাম কোনটা? আরে যে ওয়ারেন্ট 76, ওয়ারেন্টে যেটা, এই যে 76 একটু জানার ব্যাপার না? কিন্তু জানলে আবার অত কঠিন না, যে আদালত যদি ওয়ারেন্টের মধ্যে উল্লেখ করে দেয় যে মুচলেখা দিলে জামিনদার সহকারে তাকে কি করতে হবে, রিলিজ দিতে হবে, এটা একবার একটু খেয়াল করে পড়লেই হয়। তারপর 29-এর বি, 29-এর সি, এখানে একটু জানার ব্যাপার আছে যে এখানে 7 বছর কারাদণ্ড দিলে আপিল কার কাছে যাবে। হ্যাঁ, খুব ভালো হয় সেকশন, সবসময় সেকশন কেস আন্ডারলাইন করে দিলেন, যেই পেন দিয়ে লিখলেন ওই পেন দিয়ে আন্ডারলাইন করে দিলেন, তাহলে খুব ভালো হয়। এবং একবার আন্ডারলাইন করবেন, দেখা যায় 145 একবার ব্যবহার হয়েছে, 4বার ব্যবহার করেছেন, তো প্রত্যেকবার দরকার নেই, একবার আন্ডারলাইন করলেই হয়। ওকে, এবার আমরা দেখি যে এতগুলো যে পড়লাম, এই পড়ার সাথে আমাদের কি ধরনের প্রশ্ন আসছে পরীক্ষাতে, এতগুলো টপিক পড়েছি। আমি কিন্তু আপনাদের কোশ্চেন কিন্তু অনেকগুলো সামারি করে দিচ্ছি, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না সেই কোশ্চেন গুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। সো বই থেকে এখানে কোশ্চেনের সংখ্যা কম আছে, কারণ আমার কাছে যেগুলো মনে হচ্ছে ওগুলো জানার দরকার নেই, সেগুলো আমি ইচ্ছা করে বাদ দিয়ে দিচ্ছি। এই কারণে আমি যেই কোশ্চেন পেপার গুলো আপলোড করে দিচ্ছি, অন্তত একবার দেখবেন যে আমি কোনগুলো কি করেছি, এবং আমি এমন ভাবে করেছি টপিক এবং এইগুলো আর কি। হ্যাঁ, ব্ল্যাক পেন দিয়েই করবেন। ওকে, আমরা একটু দেখি 86 পড়া লাগবে কিনা। 86 পড়বো, কিন্তু টেকনিক্যালি পড়বো, ওটা আমার মাথায় আছে। খেয়াল করে দেখেন। হ্যাঁ, কেস রেফারেন্সে তো পেজ নাম্বার দিতে হয়। সো একটা প্রশ্ন আছে, দায়রা আদালতের শ্রেণী বিভাগ, এদের দণ্ড প্রদানের ক্ষমতা, বলেন এটার জন্য কি আর কোনো প্রিপারেশনের দরকার আছে? ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুসারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত আলোচনা, এর জন্য কি আর কোনো কিছু পড়ার দরকার আছে? আচ্ছা, বিশেষ আইনের ক্ষেত্রে এই আইনের প্রয়োগযোগ্যতা, এই সমস্ত প্রশ্ন আসলে অনেক সময় কমন সেন্স দিয়ে লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে এখানে স্পেসিফিক বিধান আছে। এখানে বিশেষ করে 29-এ বলা আছে যে বিশেষ আইনের ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে হবে। সেকশন 5-এও আছে, তো আমরা অত দূর না যে শুধু 29 তো আনসার করতে পারি। আর কিছু কমন ব্যাপার, যে কোনো জেনারেল আইন যখন বিশেষ আইনের প্রশ্ন আসবে, একটা কমন কথা দিয়ে শুরু করতে পারে যে সাধারণত বিশেষ আইনে বিশেষ বিধান না দেওয়া থাকলে
যদি জেনারেল আইনের বিধান না থাকে যে প্রয়োগ হবে কি হবে না, তাহলে ওই আইনই ফলো করা হবে, এই আইনের মধ্যে আসা যাবে। তবে যদি ওই আইনে কোনো বিশেষ মেকানিজম না থাকে তাহলে মাদার ল ফলো করা যায়। যেমন ধরেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা করে কোনো ট্রাইব্যুনালের কথা বলা নেই, তাহলে কি আমরা বিচার কিভাবে করব? এইটার ক্ষেত্রে আমাদের সিআরপিসির 29-এ বলা আছে ওই ধরনের অপরাধের বিচার সিআরপিসি শিডিউল 2 অনুযায়ী, তাই তো? শিডিউল 2 কলামে 8 অনুযায়ী কোন আদালতে বিচার হয়, তাহলে সেই আদালতে বিচার হয়। সেই আর কি, সেটা বললাম। এখানে একটা বিষয় দেখেন, কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? এটা 14তম জুডিশিয়ারি একটা প্রশ্ন। তার মানে কি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আলোচনা করেন। পারবেন না? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একটু আগে অনেকগুলো পড়লাম। বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা পারবেন? 32 কিন্তু। জরিমানা অনাদায়ে সাজা প্রদান কত? 33। আচ্ছা, রমনা থানা পুলিশ এক্স এর বিরুদ্ধে এমন অভিযোগ আনে এত তারিখে সকাল প্রেস ক্লাবের সামনে দায়িত্ব সরকারি কাজে বাধা প্রদান করেছে। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে এক্স এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ গঠন করেছে। আচ্ছা, প্রেস ক্লাব। আচ্ছা, এটা অভিযোগের চার্জের চ্যাপ্টার থেকে আসছে, এটা আমরা অভিযোগটা এইখানে পড়বো না, হ্যাঁ, এটা আমরা পরে পড়বো। এখানে এই বিষয়টা নিয়ে আসতেছি না, ওকে? চার্জের চ্যাপ্টারে পড়বো, ওটা যথাযথ হয়েছে কিনা সেটা দেখতে হবে। কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ব্যতি রেখে গ্রেপ্তার করা যায়, মনে আছে? কোন ধারা বলেন? 54। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কয় ঘন্টা থানায় রাখা যায়? কয় ঘন্টা? এবং অতিরিক্ত সময় রাখতে হলে পদক্ষেপ কি? অতিরিক্ত সময় রাখতে হলে কোন ধারা? ওকে। একজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যদি তাকে গ্রেপ্তার করা না যায় বা সে যদি স্বেচ্ছায় উপস্থিত না হয়, তাহলে তার বিচারের জন্য কি কি পদক্ষেপ নেবেন? কি কি পদক্ষেপ নেবেন বলেন, এটা কোন ধারা? যদি গ্রেপ্তারি পরোয়ানা বা সমন দিয়ে আসলো না, 87, 88, 339-এর বি। চুরির অপরাধে বিচার চলাকালে 2 মাস জেল কেটেছেন, তারপরে জামিন পায়, বিচারের পরে এক্সে 6 মাস কারাদণ্ড হলো, তাহলে এখন নতুন করে কয় মাস খাটতে হবে তাকে? 35-এর এ কিন্তু, ওকে। আচ্ছা, এক্স এর বিরুদ্ধে জামিনযোগ্য ও জামিন অযোগ্য ধারা অপরাধের জন্য একটি মামলা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে বরিশাল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বরিশালের বাকেরগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। 76 ধারা মোতাবেক কোনো নির্দেশনা দেওয়া ছিল না, তার মানে দেওয়া ছিল না। বাকেরগঞ্জ পুলিশ গ্রেপ্তার পূর্ব বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সে জামিনে মুক্তি দেন। উক্ত জামিনাদেশের আইনগত ব্যাখ্যা কি মনে হয়? এটা 86 ধারা লিখতে হবে, 86 ধারা। সো 86 ধারায় এই ব্যাপারে ডিটেলস বলা আছে। তো 86 ধারায় কি বলা আছে? এখানে বেশ কিছু কথা বলা আছে। সো বলছে, ওয়ারেন্ট প্রদানকারী আদালত যে ব্যক্তিকে গ্রেপ্তার নির্দেশনা দিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রতিমান হলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা পুলিশ সুপারের কাছে তাকে প্রেরণ করার নির্দেশ দিবেন। আচ্ছা, গেল। তবে শর্ত থাকে যে অপরাধ যদি জামিনযোগ্য হয় এবং ও গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশের সন্তোষ বিধান করে জামিন দিতে প্রস্তুত ইচ্ছুক থাকে, অথবা ওয়ারেন্ট উপর যদি 76 ধারা, খেয়াল করেন, অনুসারে কোন নির্দেশনা লিখিত থাকে এবং উক্ত ব্যক্তির নির্দেশনা অনুসারে জামানত দিতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার বা এরা কি দিতে পারবে? জামিন এবং মুচলেকা ওয়ারেন্ট প্রদানকারী আদালতে তাকে প্রদান করবেন আর কি, গ্রহণ করে আর কি। তবে শর্ত থাকে যে অপরাধী যদি জামিন অযোগ্য অপরাধ হয় বা 76 ধারা অনুসারে কোনো পরোয়ানা কোনো নির্দেশনা লিখিত না থাকে। এই যে ছিল নাকি নির্দেশনা? ছিল না। তবে দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত যার স্থানীয় এখতিয়ারের ব্যক্তিটি গ্রেপ্তারকৃত হয়েছে এমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে 497 ধারা বিধান অনুযায়ী কারণ লিপিবদ্ধ করে উক্ত ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি দিবেন। তাহলে এখানে কে দিয়েছে? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিয়েছে। পারে কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? বলেন তো কে কে পারে এখানে? দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা ক্ষমতাপ্রাপ্ত এমন কেউ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা তো আছেই। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ওই প্রশ্নে তো সব কথা উল্লেখ থাকে না, তাহলে যেরূপ পারেন করবেন। তাহলে কি? আচ্ছা,
তাহলে এখানে দুটো আলোচনা আছে, যে বিধান সাপেক্ষে নথিভুক্ত করে যথাযথ মুসলেকা জামানত অন্তর্বর্তী জামিন দিতে পারতেন, কিন্তু তিনি সরাসরি জামিন দিয়েছেন, যা আইনত বৈধ না। আচ্ছা, এখানে কিন্তু বলা আছে কি, যে কারণ সাপেক্ষে তাকে মুক্তি দিতে হবে, কারণ উল্লেখ করে। সরাসরি জামিনের প্রশ্ন করেছিল? আচ্ছা, এখানে যে 497 বিধান সাপেক্ষে ও কারণ নথিভুক্ত করে জামিন দেওয়ার প্রশ্ন যদি আসে, তাহলে অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে। তো এখানে সরাসরি কথাটা নেই, তাহলে ব্যাখ্যা দুই ভাবেই দেওয়া যায় আর কি। হ্যাঁ, প্রথমত এখানে বলা যায় তিনি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ছিলেন কিনা। যদি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত থাকে তাহলে দিতে পারেন, আর যদি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত না থাকে তাহলে দিতে পারেন না। তো এটা দুইটা অ্যাঙ্গেলে আলোচনা করা যেতে পারে। কথা বুঝছেন? এটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেলে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এখানে সে 497 অনুসরণ করেছে কিনা সেই সব বলা নেই। এখানে 497 অনুসরণ করেছে কিনা বলা নেই। সো দুইটা অ্যাঙ্গেলে অ্যানালাইসিস করে বলা যেতে পারে যে এইভাবে দিলে বৈধ হতো, বা যদি তার বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে বৈধ হবে, আর যদি না থাকে তাহলে বৈধ হবে না। ঠিক আছে, দুইটা অ্যাঙ্গেলে করা যায়। মানে এখানে আপনি দুই ভাবে আর্গুমেন্টটা দিতে পারেন। এবার কোন কোন ক্ষেত্রে এবং কি কার্যধারা অনুসরণ করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি শৃঙ্খলা, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পদ্ধতি কি কি হবে। ওকে, একজন ব্যক্তির বিরুদ্ধে শান্তি শৃঙ্খলার কোনো অভিযোগ পাওয়া গেল না, তাহলে অব্যাহতি কিভাবে দেবেন? 119। কোন অবস্থায় গণ উৎপাত সরানোর জন্য পদক্ষেপ নেওয়া যাবে, শর্তগুলো আলোচনা করেন। 144 কখন 145-এ কনভার্ট করা যায়? প্রায় দেওয়ানি আদালত বলতে কি বুঝি? অর্থাৎ যেখানে সাধারণত ক্রিমিনাল মামলার বিচার হয়ে থাকে, সেখানে যদি দেওয়ানি রিলেটেড কোনো বিষয় এসে যায়, তখন আমরা কোয়াসাই সিভিল বলে থাকি, এই জন্য বলছি প্রায় দেওয়ানি আদালত এখতিয়ার। জরুরি উৎপাত বা আসন্ন বিপদের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেট কি কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা? জরুরি ক্ষেত্রে, জরুরি ক্ষেত্রে। তো জরুরি ক্ষেত্রে আমরা কোনটাতে যাই? ইমার্জেন্সি ক্ষেত্রে 145। এখানে বলেই দিয়ে আছে জরুরি উৎপাত। 145 পড়লে দেখবেন জরুরি উৎপাতের কথা বলা আছে, আর্জেন্ট কেস। আর ইন জেনারেল আমরা 145-এ যাই। সো এটা এটা 144-এ যাওয়া যায়। এটা কিন্তু নর্মালি 145-এ কিন্তু জরুরি উৎপাত শব্দটা নেই। 145-এ বলা আছে কি, যে স্থাবর সম্পত্তি বিরোধ নিষ্পত্তি। আর জরুরি ক্ষেত্রে, আসন্ন বিপদের ক্ষেত্রে এটা হচ্ছে 144-ই আছে। হ্যাঁ, যদি কেউ মনে করেন আমি দুটোই লিখবো, দুটো অ্যাঙ্গেল থেকে লিখতে পারেন, সমস্যা নেই। এই ধরনের প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কোনটা বোঝাচ্ছে, এই যে আমি এখানে মেনশন করে দিয়েছি। আচ্ছা, 145 অলরেডি পড়েছি যে প্রশ্নের সত্যের প্রশ্ন নয়। ক্রিমিনাল আদালত কি সত্যের প্রশ্ন নিষ্পত্তি করে? করে না। আচ্ছা, কে 144 জারি করতে পারে, কি অবস্থায় জারি করে, কতদিনের জন্য বলবৎ থাকে? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশের করণীয় কি কি? আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কি কি পদক্ষেপ নিতে পারে? দ্যাটস ইট। আমার মনে হয় যে খুব বেশি প্রশ্ন না, দেখেন অল্প কয়েকটা প্রশ্ন। ওকে, ওকে, তাহলে আমাদের এটা প্রশ্ন সহকারে হয়ে গেল।